খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি খুন করতে? কি ক্ষতি করেছিল সে তোর? তীব্র রাগে ছেলেটার কণ্ঠ জ্বলে ওঠে। তোর ফাঁসি হবে এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটাও হবে না। শুনে রাখ, আমি আজকে তুই সহ সবার সামনে প্রতিজ্ঞা করলাম আমি আয়ুকেই বিয়ে করব। কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। নয়তো তোর এই ঘৃণ্য রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। শেষ কথাটুকু বলে ছেলেটা মেয়েটার গলা থেকে হাতটা সরিয়ে নেয়। মেয়েটা মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে ছেলেটার শার্টের গলা চেপে ধরে। তবে আশেপাশের সবাই মেয়েটাকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটা ধারালো কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তার আগেই আই উইল কিল ইউ। আমার জীবনের শেষ খুনটা আমি তাহলে তোকেই করব লাভ। তুই আমার না হলে আর কারোর হবি না। মেয়েটার কণ্ঠস্বর কেঁপে উঠল। কিছু মুহূর্ত চুপ থেকে আবারও চিৎকার করে বলে উঠল, আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তরুলতা হাঁটতে শেখেনি। পুলিশ মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নেয়। ছেলেটা রক্ত চোখে নিষ্পলকভাবে সেই দিকেই তাকিয়ে থাকে। তবে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পূর্বেই ছেলেটা চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউ তরুলতা ফাকিং এহসান। কথাটা কানে পৌঁছানো মাত্রই ঘুম ভেঙে যায় তরুর। এসির শীতলতম তাপমাত্রার মাঝে থেকেও সে ঘেমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তরু দু হাতে মাথা চেপে ধরে উঠে বসে। প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, ডাক্তারকে আমি খুন করে ফেলবো। কোন বালের স্লিপিং পিল দিয়েছে? আমি আবারও কেন এই স্বপ্নটাই দেখেছি? ও গড, আমাকে তুলে নাও। আমি আর সহ্য করতে পারছি না। বিছানার পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয় তরু। স্লিপারে পা গলিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। লন্ডনের আকাশ এখনো মেঘলা। সময় ভোর 4টে। তরু একটা গ্রুপে মেসেজ পাঠায়। আমি আগামীকালই বিডিতে ব্যাক করছি। বাংলাদেশে তখন সকাল 9টা। মেসেজটা পড়ে গ্রুপের বাকিরা চমকে ওঠে। সত্যি ফিরছিস? ফিরছি। আর পারছি না। আই নিড টু ক্লেম হিম। মেসেজটা টাইপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাকপেসে মুছে নেয়। কাউকে নিজের দুর্বলতা বোঝাতে চায় না সে। শেষমেশ শুধু লিখে ফেলে ফোনটা রেখে দেওয়ার আগ মুহূর্তেই তরুর চোখ পড়ে ফোনের লক স্ক্রিনে থাকা সেই চেনা মুখে। হাস্যজল নির্দোষ সুদর্শন, যাকে এক ঝলক দেখা তৃষ্ণায় কাতর সে। তরুর ঠোঁট ভেদ করে বেরিয়ে আসে অস্পষ্ট স্বরে বলা কিছু কথা। আমার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই না লাভ? একটা মেয়ের জীবন নরক বানিয়ে দিয়ে বেশ ভালোই আছো। বিশ্বাস করো, আমিও চাই যে তুমি ভালোই থাকো। কিন্তু আমার তোমাকে প্রয়োজন প্রেম। আই নিড ইউ। আই ব্যাডলি নিড ইউ। আই এম কামিং টু ক্লেম ইউ, renew, and then and then revealed you exactly how I want. দুপুরবেলা। লোকেশন লন্ডন, যুক্তরাজ্য। দীর্ঘ 12 বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাটানোর পর নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তরু। পুরো নাম তরুলতা এহসান। তরুর লিভিং রুমে বসে বই পড়ছিল। তার বড় ভাই তাজিম এসে বসতেই তরু হাতে থাকা বইটার দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, প্লেনের টিকিট বুক করেছো? সবকিছু গুছিয়ে নিয়েছো তো? আমরা কিন্তু আগামীকালকেই দেশে ফিরছি। তাজিম একটু ইতস্তত বোধ করলো। বলছিলাম কি, এভাবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরাটা কি ঠিক হবে? আজব, এতে জানানোর কি আছে ভাইয়া? আর এমনিতেও দেশে আমাদের জন্য কেউ অপেক্ষা করে নেই যে আমাদেরকে জানিয়েই যেতে হবে। বাবাকে অন্তত জানাই। তাজিমের কথায় তরু বইটা বন্ধ করে পাশে রাখলো। তারপর তাজিমের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলেছি কাউকে জানানোর প্রয়োজন নেই, তখন কাউকে জানাতে হবে না। গট ইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্যাটস গুড। তরু পুনরায় বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। লোকেশন রোজ ভিলেজ, ঢাকা, বাংলাদেশ। এহসান মঞ্জিল। সকাল সকাল পত্রিকার পাতায় চোখ বুলিয়ে চা পান করছিলেন সাফওয়ান এহসান। কিছুক্ষণ যেতেই তার স্ত্রী জহুরা বেগম তার পাশে এসে বসলেন। হ্যাঁ গো, বলছি কি, যারাকে ফোন করে জামাইকে নিয়ে আসতে বলো না।
বিয়ে হয়েছে 2 বছর তো হয়ে গেল, এর মধ্যে বেশি হলে 3 থেকে 4 বার মেয়েটা এসেছিল। সেই যে 6 মাস আগে এসে গেল, তারপর আর তো এলোই না। কতদিন হয়ে গেছে মেয়েটাকে দেখি না। সাফওয়ান এহসান পত্রিকাটা সাইডে রেখে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, সে না হয় বলবো, কিন্তু হুজুরা, তুমি হয়তো ভুলেই গেছো যে আমাদের আরো 2টো ছেলে মেয়ে আছে। কই তাদের খোঁজ নিতে তো কখনো বলো না। 12টা বছর ধরে তারা দেশের বাহিরে আছে, কখনো তো তাদের নামটাও তোমার মুখে শুনলাম না। জহুরা ভ্রুদয় কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন, তুমি ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা তুমি বেশ ভালোই বুঝতে পারছো। আমার একটাই দুঃখ, জানো তো, তুমি শুধুমাত্র যারার মাই হতে পেরেছো। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর মা হতে পারলে না। কথাটা শুনে জহুরা যেন তেতে উঠলেন। তুমি হয়তো ভুলে গেছো যে তরুকে আমার জন্য লন্ডনে যেতে হয়নি, ওকে ওর নিজের দোষের জন্য যেতে হয়েছে। আমি আজও বুঝি না ওইটুকু একটা মেয়ে কি করে একজনকে খুন করতে পারে, তার উপর আবার চিৎকার করে বলতে পারে যে সে একটা ছেলেকে ভালোবাসে। আরে ওইটুকু মেয়ে ভালোবাসার কি বোঝে? খুন করার কথাটা শুনে সাফওয়ান হোসেন জহুরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। দাঁড়িয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলে, কি বললে তুমি? ভুল কি বলেছি? এই জন্যই বলে, জানো তো, খুনির বাপের বড় গলা। চুপ, একদম চুপ। তোমার সাহস অনেক বেড়ে গেছে, তোমার সাহস অনেক বেড়ে গেছে জুহুরা। আর একটাও বাজে কথা বললে আমি বলে যাব তুমি আমার স্ত্রী। সাফওয়ানের ধমকে জহুরার মুখটা কালো হয়ে যায়। সে রাগের বশে যা ইচ্ছা তাই বলে ফেলেছে। জহুরাকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান এহসান পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, ও এখন আর আমার মেয়ে নয়, ও এখন আর আমার মেয়ে নয়। আমার মেয়েকে 12 বছর আগেই ওরা মেরে ফেলেছে। আর ভুলে যেও না, তুমি তাদের ঘরে ইসারাকে বউ করে পাঠিয়েছিলে। আর এসব কিছু বাইরে কেউ জানলে কি হবে তা তুমি খুব ভালো করেই জানো। তরু যে আমার মেয়ে সেটা কিন্তু তুমি, আমি, যারা আর তাজিম ছাড়া কেউ জানে না। আর ওরা কেউ বাইরের কাউকে বলবেও না। আর কেউ যদি কোনোভাবে এটা জানতে পারে তাহলে তুমি বুঝে নেবে সেটা তুমিই বলছো। কথাটা মনে রেখো। কথাটা বলে সাফওয়ান চলে যায়। জহুরা মনে মনে বলে, হ্যাঁ, আগে তোমার ভয়ে চুপ করেছিলাম, আর এখন জানার জন্য চুপ করে থাকতে হচ্ছে। আমিও দেখব তোমরা বাপ ছেলে মেয়ে মিলে কতদিন ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে পারো। সকালবেলা, লোকেশন সাফার সিটি, ঢাকা, বাংলাদেশ, খান মেনশন। মা, আপনি যান, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। সাবিনা খাতুন জারার দিকে তাকিয়ে বলল, না যারা, তোমাকে এখন এখানে কিছুই করতে হবে না। হানা তো সাথে আছেই, তাছাড়া রান্না প্রায় শেষ। তুমি বরং নাহিদকে সহ বাকি সবাইকে ব্রেকফাস্ট করতে ডেকে আনো। এই যে, তোমার কি হয়নি নাকি? নাহিদ নিজের চুল সেট করতে করতে বলে, যারা, তুমি যাও, আমি নীলাভকে নিয়ে আসছি। ও হয়তো এখনো ওঠেনি। খাবার টেবিলে। কি ব্যাপার? আজকে সকাল থেকেই আমাদের এসপি সাহেবের মুড অফ কেন? আয়ুর সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ভাইয়া। সে কি ভাইয়া, কি হলো আবার? যারা প্রশ্ন করলেও নীলাভ কোনো উত্তর দেয় না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যারার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড নয়। যদিও এটা নতুন কিছু নয়, নীলাভ নাহিদ আর যারার বিয়েতে একদমই রাজি ছিল না। ভাইয়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা মেনে নিয়েছিল সে। প্রশ্নের উত্তর না পেয়ে যারা ভ্রুকুচকে তাকায়। পরিস্থিতি সামাল দিতে নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি? নীলাভ খাবার খেতে খেতেই বলল, আর বলো না ভাইয়া, গতকালকে আমার সাথে ওর লাঞ্চ করার কথা ছিল, কিন্তু ওর ড্যান্স ক্লাসের জন্য ও আসতে পারেনি। ব্যাস এইটুকুর জন্য আমার ভাইটার মন খারাপ? ভাবা যায় যারা আমার কি মনে হচ্ছে জানো? জানো তো, আমার ভাইয়ের বিয়েটা এবার যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতেই হবে। কথাটা শুনে নীলাভ হালকা হাসল, তবে মুখে কিছুই বলল না। রোজ ভিলেজ, ঢাকা, এহসান মঞ্জিল। প্রতিদিনের মতোই সকালবেলা সাফওয়ান এহসান ড্রয়িং রুমেই বসেছিলেন। তখনই তরু আর তাজিম লাগেজ হাতে বাড়িতে এসে হাজির হয়, যেটা দেখে সাফওয়ান যেন আকাশ থেকে পড়েছে। তরু,
তাজিম, তোরা? তাজিম একগাল হেসে বলল, হ্যাঁ বাবা। কিন্তু কি করে? তরু, তাজিম, তোরা কিন্তু কি করে? তোদের তো আজকে আসার কথা ছিল না। আর তোরা যে আজকে দেশে ফিরবি, কই আমাকে তো বললি না। তরু তাদের কথায় বেশ বিরক্ত হলো। এত আদিক্ষেতা করার কিছু আছে বলে আমি মনে করি না। সাফওয়ান সাহেব নিজ মনেই বলে উঠলেন, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, ধরা পড়ে যাব নাকি আবার? তাজিম পরিস্থিতি বেগতিক দেখে বাবাকে চোখ টিপ মেরে বলল, আরে বাবা, আমরা তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই তো তোমাকে জানাইনি। ও হ্যাঁ, সারপ্রাইজ। আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি রে। আয়, তোরা ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? জুহুরা, কোথায় তুমি? দেখো কারা এসেছে। সাফওয়ানের ডাকে জহুরা তড়িঘড়ি করে নিচে আসলেন, কিন্তু এসে তরু আর তাজিমকে হঠাৎ দেখে যেন তার ভেতরে ভেতরে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। কিন্তু তিনি স্বাভাবিক স্বরেই বললেন, আরে এত দেখছি তাজিম আর তরু, বাবা কত বড় হয়ে গেছো তোমরা। যাই হোক, ওরা দেশে ফিরবে আমাকে তো বললে না। আরে আমি তো জানতামই না। ভাইয়া, আমার এসব ন্যাকামি নাটক একদমই ভালো লাগছে না। আমি আমার রুমে যাচ্ছি। কথাটা বলে তরু হনহন করে লাগেজ নিয়ে ওপরে চলে গেল। জহুরা বিড়বিড় করে বলে উঠল, আগের তেষ্টা এখনো যায়নি দেখছি। জুহুরা, তুমি বরং যাও, গিয়ে ওদের খাবারের ব্যবস্থা করো। সাফওয়ানের আদেশ শুনে জহুরা ভেতরে ভেতরে রেগে গেলেও সে কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আর সে চলে যেতেই সাফওয়ান এহসান তাজিমকে নিয়ে তাজিমের রুমে আসে। তরু সন্দেহ করেনি তো? তাজিম হাতের লাগেজটা এক সাইডে রেখে বিছানার উপর বসে বলল, না বাবা, ও ভাবছে আমাদের আসার কথা তুমি জানতে না। আমার মেয়েটা এমন কেন হয়ে গেল রে তাজিম? আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না আমার মেয়েটার জন্য। মেয়ের অভাব পূরণ করতে গিয়ে বাবার আদর থেকে বঞ্চিত করলাম আমার মেয়েটাকে। কথাটা বলেই সাফওয়ান এহসান চশমাটা খুলে চোখ দুটো মুছতেন, কিন্তু পর মুহূর্তে তার কিছু একটা মনে পড়ে, ফলস্বরূপ তার চোয়াল শক্ত হয়ে যায়। তার চোখ মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ভারী গলায় প্রশ্ন করে, তাজিম, আমার মেয়েটা ওকে ভুলে গেছে তাই না রে? সাফওয়ানের কথা শুনে তাজিম চুপ হয়ে যায়, দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো তাজিম, চুপ করে আছিস কেন? বল, তরুকে ভুলে গেছে তো? না বাবা। তাজিমের কথাটা শুনে সাফওয়ান হোসেন মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি কি বলছিস তাজিম? এটা কি করে সম্ভব? 12 বছর হয়ে গেছে। তরু কি করে এখন ওকে মনে রাখতে পারে? আর তুই এটা আমাকে আগে বলিসনি কেন? জানি না বাবা, আমি তো সেই জন্যই ওকে দেশে নিয়ে আসতে চাইনি। এতদিন কোনো না কোনো বাহানা দিয়ে আটকিয়েছি, কিন্তু তুমি তো চেনো ওকে, যে ও কতটা জেদি। একবার আমি যদি ওকে আটকাইতাম, ও তাহলে একই চলে আসতো। তার মানে আমাদের এখন আর কি কিছু করার নেই? হ্যাঁ বাবা, এখন যা করার তোরই করবে। দেখা ছাড়া যে আমরা আর কিছুই করতে পারবো না। এদিকে তরু নিজের রুমে এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। নিজের লাগেজটা খাটের উপর রেখে লাগেজের চেন খুলল। ছবি ভর্তি লাগেজটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিগুলোকে যত্ন সহকারে তার পুরো রুমের দেওয়ালে লাগাতে লাগাতে আপন মনেই বলতে লাগলো, মাই লাভ, আমি এসে গেছি আমি। এবার আর কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না, প্রেম পাখি। কথাটা বলেই পাগলের মতো হাসতে লাগলো তরু। সেই হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হচ্ছে। এরই মাঝে তরুর ফোনে একটা কল আসে। তরু বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকাতেই তার চেহারার রং পাল্টে যায়। এই অবস্থায় তাকে দেখতে ভীষণ ভয়ানক লাগছে। হ্যালো। নিজের অফিসে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল সিআইডি অফিসার এএসপি নীলাভ জাহির খান। তখনই তার অ্যাসিস্ট্যান্ট মিনার এসে বলে, এসপি স্যার, বিজনেসম্যান সাফেদ শাহরিয়ার আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। সাফেদ শাহরিয়ার নীলাভের কাছে আসার পর, বলুন মিস্টার শাহরিয়ার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
এসপি সাহেব, আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন, তাই না? হুম, আপনি তো মনে হয় এমএস কোম্পানির ওনার মিস্টার সাফেদ শাহরিয়ার, এম আই রাইট? হুম, আপনি ঠিকই চিনেছেন। আমি বেশ কয়েকবার বাবার মুখে আপনার নাম শুনেছিলাম। এবার বলুন, হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে পরপর 2বার আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কেউ। আমি বুঝতে পারছি না কে বা কারা আছে এর পেছনে। আপনি কি কারো মুখ দেখেছেন, বা আপনার কি কারো উপরে সন্দেহ হয়? না এসপি সাহেব, আমি ঠিক বুঝতে পারছি না এর পেছনে কে বা কারা আছে। আপনি তো জানেন আমি একজন বিজনেসম্যান, আমার শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কে এত বড় শত্রু আমার, আর সে কেনই বা মারতে চাইছে আমাকে, আমি জানি না। আর যারা আমার উপর আক্রমণ করেছিল ওরা সবাই কালো মাস্ক পরেছিল, তাই আমি কারো চেহারা দেখতেই পাইনি। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোনো সময় ওরা আবার আপনার উপরে আক্রমণ করতে পারে। তাই আপনার সাথে গার্ডস রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ মিস্টার খান, আপনি সেই ব্যবস্থাই করুন। আমার খুবই ভয় করছে। আর আজকে রাতে রেইনবো ক্যাফে ক্লাবেতে একটা ক্লায়েন্টের সাথে আমার জরুরি মিটিং আছে। ক্যান্সেল করারও উপায় নেই। আপনি প্লিজ রাতে ওখানে থাকবেন। আসলে আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না। ওকে মিস্টার শাহরিয়ার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাকে ফুল প্রোটেকশন দেব। মিনার, ওনার জন্য পুলিশ গার্ডসের ব্যবস্থা করো। ওনার সেফটিতে যেন কোনো ঘাটতি না থাকে। ওকে স্যার, সাফেদ শাহরিয়ার উঠে দাঁড়িয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ। লোকেশন রোজ ভিলেজ, ঢাকা। এহসান মঞ্জিল। দুপুরবেলা সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে। হঠাৎ সাফওয়ান এহসান তাজিমকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তরু কোথায়? ওকে ডাকিসনি কেন? তাজিম খাবার চিবোতে চিবোতে বলল, বাবা, ওকে ডাকতে হবে না, ও এখন আসবে না। সে কি? কেন? না খেয়ে থাকবে নাকি? সকালেও তো কিছু খায়নি। বাবা, এটা নতুন কোনো বিষয় নয়। তাছাড়া ও তখনই খাবার খাবে যখন ওর প্রয়োজন বলে মনে হবে। তাজিমের কথায় সাফওয়ান এহসান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মেয়ে সম্পর্কে তার এতটুকু ধারণা আছে। সবাই চুপচাপ খাচ্ছিল। তখনই তরু ফোন চাপতে চাপতে সিঁড়ি বেয়ে নেমে সোজা তাজিমের পেছনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, তরু ডাকে তাজিম পেছন ফিরে তাকালো। তরু বরাবরের মতোই একটা লুজ শার্ট আর ফুল প্যান্ট পরেছে। শার্টটা সাদা রঙের, শার্টের হাতা দুটো হালকা ফোল্ড করা আর কালো ডেনিম প্যান্ট। স্ট্রেট করা লম্বা সোনালি রঙের চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে, যা তরুর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ঠোঁট আর বাম গালে থাকা তিল দুটো তার ব্যতিক্রম নয়। ধবধবে ফর্সা গায়ের রং। তরুর মধ্যে একটা বিদেশি বিদেশি ব্যাপার আছে। অবশ্য থাকাটাও স্বাভাবিক, কারণ 12 বছর বয়স থেকে সে লন্ডনে থেকেছে। তরু দেখতে এরকম যে তাকে দেখবে সেই তার মায়ায় পড়বে। যদিও তরুর ব্যবহারে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। তাজিম ভ্রু কুঁচকে শুধালো, কি হলো, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? তরু এবার নিজের ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে তার ভাইয়ার দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, হ্যাঁ ভাইয়া, আমি বাইরে যাচ্ছি। তাজিম কেন যেন ভয় পেল। সে ভয়ের তো গলায় জিজ্ঞেস করলো। কোথায় যাবি তুই? তাজিমের এহেন প্রশ্নে তরুর মুখে বিরক্তি স্পষ্ট। ভীষণ বিরক্ত সে। এই সব প্রশ্ন তার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তরু রাগী চোখে তাজিমের দিকে তাকাতেই তাজিমের গলায় খাবার আটকে যায়। তাকে কাছতে দেখে সাফওয়ান এহসান তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। এ কি হলো? এই নে পানি খা। তাজিম এক গ্লাস পানি এক নিঃশ্বাসেই খেয়ে ফেলল। তারপর তরুর দিকে তাকিয়ে বলল, আসলে তরু, আমি বলছিলাম কি, তুই তো এখানে এক প্রকার নতুন, কিছু চিনিস না। আমি বরং ড্রাইভারকে বলে দিচ্ছি, তুই যেখানে যেতে চাস উনি তোকে নিয়ে যাবে। তাজিমের কথার প্রেক্ষিতে তরু বুকের ওপর হাত রেখে শান্ত গলায় বলল,
কোনো প্রয়োজন নেই ভাইয়া। আমি ছোট নই যে হারিয়ে যাব। আর তাছাড়া আমি নিজেই ড্রাইভ করে যেতে লাইক করি, শোনো, যেই জন্য ডাকলাম, আমাকে কল করে একদম বিরক্ত করবে না, যেহেতু আমার ফিরতে দেরি হবে। কিন্তু যদি তরু বিরক্ত মাখা কণ্ঠে একটু জোরেই বলল, আমার প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে কল করে নেব, সো আমাকে একদম বিরক্ত করবে না। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে তরু বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফওয়ান এহসান নীরব দর্শকের মতো এতক্ষণ যাবৎ সবকিছুই দেখছিলেন। অবশ্য তার যে করার কিছুই নেই, কারণ তার মেয়ে এখন আর সেই ছোটটি নেই যে তাকে সে কন্ট্রোল করবে, বাধা দেবে, যেমনটা সে 12 বছর আগে দিয়েছিল। সে তো পারবে না এখন সেটা করতে। সাফওয়ান এসব কথাই ভাবছিল, কিন্তু তখনই সে অনাকাঙ্ক্ষিত কিছু কথা শুনতে পেল। জহুরা রাগে এতক্ষণ গজগজ করছিলেন, তরু চলে যাওয়া মাত্রই সে বলতে শুরু করলো, আমি বারবার বলছি তোমাদের, এই তরু কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। ওকে এখন আটকানো দরকার। আমার তো ওকে পাগল বলেই মনে হয়। শোনো, আমি আগেও বলেছি, এখনো বলছি, ওর মাথায় সমস্যা আছে। দেখো না সবসময় কেমন মেজাজ দেখায়। ওকে তখন লন্ডন না পাঠিয়ে কোনো পাগলাগারোতে রেখে আসা উচিত ছিল, তাহলে দেখতে ও এতদিনই সুস্থ হয়ে যেত আর সুস্থ মানুষের মতো আচরণ করত। দেখো, এই বাড়িতে কিন্তু এসব চলবে না। এখানে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আমার সামনে এমন মেজাজ দেখানো চলবে না। তাজিম এতক্ষণ সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করছিল, কারণ সে অন্য কিছু একটা নিয়ে অনেক চিন্তায় আছে। এই মুহূর্তে জহুরার সাথে সে কোনো রকমের তর্কে যেতে চাইছিল না, কিন্তু জহুরার শেষের কথাটা তার ইগোতে গিয়ে লাগলো। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে জহুরার উদ্দেশ্যে বলল, মিসেস এহসান, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িটার অর্ধেক আমাদের 2 ভাই বোনের নামে। তাই এই বাড়িতে আমাদের যেভাবে খুশি আমরা সেভাবে থাকব। আর আপনি এটা নিশ্চয়ই জানেন যে বাবার ছোট্ট কোম্পানিটাকে আমি দাঁড় করিয়েছি, এত বড় বানিয়েছি। তাজিম একটু থামলো, তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কোম্পানির সিইও আমি। হ্যাঁ, আমি চাইলেই আমার বোনকে নিয়ে অন্য যে কোনো জায়গায় থাকতে পারি, তাতে অবশ্য আমাদের ভালোই হবে। তাজিমের কথা শুনে সাফওয়ান হোসেন ভাঙা কণ্ঠে বলল, না বাবা, তোরা এখানেই থাক। দয়া করে চলে যাওয়ার কথা বলিস না। আমি আর কদিনই বা বাঁচবো। এমনিতেই তোদের কখনো নিজের কাছে রাখতে পারিনি। এখন অন্তত আমি যতদিন বেঁচে আছি, যতদিন তোরা এখানেই থাক। দেখলেন তো, শুধু এই একটা কারণে আমরা এখানে আছি। আমরা এখানেই থাকবো আর আমাদের মতো করেই থাকবো। আর ভুলেও ভবিষ্যতে আমার বোনকে নিয়ে কোনো কিছু বলবেন না। আমার বোনও তাই, ওর কিসে ভালো হবে না হবে সেটা আমি দেখে নিব। কথাগুলো বলেই তাজিম নিজের রুমে চলে যায়। লোকেশন সাভার সিটি, ঢাকা, খান ম্যানশন। বিকেলবেলা কলিং বেলের আওয়াজে সাবিনা খাতুন একটু বিরক্ত হলেন এবং আশেপাশে তাকিয়ে জারাকে ডাক দিলেন, যারা মা, একটু গিয়ে দেখো তো কে আসলো। মা, আমি তো তরকারি কাটছি, আপনি গিয়ে একটু দেখুন না কে আসলো। এই বিকেলবেলা আবার কে আসলো? এই হানাটাকেও কাজের সময় পাওয়া যায় না। অগত্যা সাবিনা খাতুনকেই বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতে হলো। দরজা খুলে সামনে একটা মিষ্টি দেখতে বিদেশিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন সাবিনা খাতুন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তরু। সাবিনা খাতুন কপাল কুঁচকে জিজ্ঞাসু কণ্ঠে শুধালেন, কে মা তুমি? কাকে চাও? সাবিনার কথার উত্তর না দিয়ে তাকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে তরু তার সামনে ঝুঁকে তার পা ধরে সালাম করল। তার এইরূপ কর্মকাণ্ডে হতবাক হয়ে গেলেন সাবিনা খাতুন। হকচকিয়ে বলে উঠলেন, আরে কি করছো তুমি? এদিকে যারা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও শাশুড়ি না ফেরাতে একটু বিচলিত হয়, যার জন্য সে তাড়াতাড়ি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজার সামনে আসলো এবং তরুকে দেখা মাত্র সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, যাতে তরু একটু বিরক্ত হলেও মুখে কিছুই বলল না। আপনি, তুমি এসেছো? আমি তো ভাবতেই পারছি না। তুমি যখন কল করে আমাকে বললে যে তুমি এখানে আসবে আর অ্যাড্রেস দিতে বললে,
আমি তো তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুমি হয়তো আর আসবে না। যারা একটু মন খারাপ করেই কথাটা বলল। তরু কিছুই বলছে না। সে এই ধরনের কথাতে বিরক্ত বোধ করে। এইসব শুধু আদিক্ষেতা তার কাছে। তবে তার মেজাজ ঠিক রাখতে হবে এখন। যারা মা কেউ? প্রশ্নটা শুনে তরু প্রথমবারের মতো ভয় পেয়ে যায়। ভয়ে যেন ওর গলা শুকিয়ে আসছে। সে মনে মনেই বলতে লাগলো, না না, কিছুতেই না। আমার আসল পরিচয় কিছুতেই বলা যাবে না, কিছুতেই জানতে দেওয়া যাবে না আমি কে আর কেন এখানে এসেছি। আরে মা, ও তো আমার যারাকে আর কিছু বলতে না দিয়ে তরু স্বাভাবিক স্বরেই বলে উঠল, ফ্রেন্ড, আন্টি, আমি ওর দুঃসম্পর্কের বন্ধু হই, আর আমার নাম ত্রন্না চৌধুরী। তরুর কথা শুনে যারা চুপ হয়ে যায়। সে ভুল করে বলেই দিতে যাচ্ছিল তরুর পরিচয়। আসলে এতদিন পর বোনকে সামনাসামনি দেখে তার খেয়ালই ছিল না। এদিকে তরুর কথায় সাবিনা খাতুন ভ্রুকুচকে ওর দিকে তাকালেন। দুঃসম্পর্কের বন্ধু? এটা আবার কেমন বন্ধু? তখনই তরু বলে উঠল, আসলে আন্টি, আমরা বন্ধু হলেও আপন বোনের মতোই। যারা তো আমাকে নিজের আপন বোন হিসেবেই পরিচয় করিয়ে দেয় অন্যদের কাছে। কথাটা শুনে যারা কিছুটা কষ্ট পেল। সত্যি তো, তারা তো আপন বোন নয়, সৎ বোন, যেটা যারা কখনো মানতে চায় না। তারা ছোটবেলা থেকেই একে অপরের থেকে দূরে থাকলেও যারা তরুকে নিজের আপন বড় বোনই ভাবে। তাই তো তরু না চাইলেও যারা সবসময় ওর সাথে যোগাযোগ রেখেছিল। আর লন্ডনে ওর বেশ কয়েকবার গিয়েছিল যারা, কিন্তু শুধুমাত্র তার বোনের সাথে কিছু সময় কাটানোর জন্য। কিন্তু তরু বরাবরই তাকে এড়িয়ে যেত, যেটা যারাকে অনেক কষ্ট দিত। না না, এসব আমি কি ভাবছি? আপু তো নিজের পরিচয় কাউকে জানাতে পারবে না। ছোটবেলা থেকেই তো বাবা সবাইকে বলে দিয়েছে যে বাইরের সবাই জানবে তরু আপু মারা গিয়েছে। যদিও আমি তার কারণটা জানি না, তবে এতে যদি আপুর ভালো হয়, আমি ভবিষ্যতে কাউকে আপুর পরিচয় সম্পর্কে বলবো না। আরে যারা, কি ভাবছো? ওকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? এসো মা, ভেতরে এসো। তারপর সবাই ভেতরে যায়। যারা দরজাটা লাগিয়ে দেয় এবং সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। তরু পুরো বাড়িটার দিকে একবার চোখ বোলায়। বেশ সুন্দর আর বড় বাড়িটা। ত্রানা মা, তুমি এখানে বসো, আর যারা, তুমি বরং ওর জন্য চা মিষ্টি নিয়ে এসো। সাবিনার কথায় যারা মাথা নেড়ে চা বানাতে চলে গেল। এদিকে সাবিনা গিয়ে তরুর পাশে বসলেন। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? জি আন্টি, সবাই ভালো আছে। মা, তুমি কিছু মনে করনি তো? আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি। তুমি কি জারার বিয়েতে ছিলে না? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। আসলে শাশু। এতটুকু বলেই তরু থেমে যায়। সাবিনা খাতুন তরুর দিকে অবাক চোখে তাকায়, যেটা দেখে তরু একটা ছোট শ্বাস ফেলে বলে, ও ইয়ে না, মানে আন্টি, আমি তখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর দেশের বাইরে ছিলাম, তাই আমি আসতে পারিনি। মুখে কথাটা বললেও তরু মনে মনে বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আসিনি কারণ আমার আসা নিষেধ ছিল। যদিও আমার না আসার কারণ সেটা না, আসলে আমি চাইনি আমার জন্য জারার বিয়েটা ভেঙে যাক। কথাটা বলেই সাবিনা খাতুন তরুর মাথায় হাত রাখলেন। তরুও একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। পারবেই বা কি করে? তরু যে ঠিকমতো হাসতে জানে না। তার হাসি যে বড়ই অদ্ভুত। কখনো সে রহস্যময়ী হাসি দেয়, আবার কখনো পাগলের মতো হাসে। সে চায় না তার তেমন হাসি দেখে সাবিনা খাতুন ভয় পেয়ে যাক, তাই সে আর হাসার বৃথা চেষ্টা করল না। আচ্ছা মা, তুমি বসো। ওই তো যারা নাস্তা নিয়ে আসছে, তোমরা গল্প করো কেমন? আর আজকে কিন্তু কিছুতেই যেতে পারবে না। হ্যাঁ আন্টি, আমি আজকে থাকবো ভেবেই এসেছি। খুব ভালো করেছো, এমনিতেও আমি তোমাকে যেতে দিতাম না। কথাটা বলেই সাবিনা খাতুন মুচকি হেসে নিজের রুমে চলে গেলেন। সাবিনা খাতুন চলে যেতেই যারা হাতে করে ট্রে নিয়ে এসে তরুর সামনে থাকা টি টেবিলের ওপর রাখে। তারপর তরুর পাশে বসে তরুর দিকে চা আবার এগিয়ে দেয়। তরু চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে আবার কাপটা টেবিলের ওপর রেখে দেয়। তখনই যারা বলে ওঠে, আচ্ছা আপু, একটা কথা বলবে? যারার কথায় তরু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।
বাবা কেন সেই ছোটবেলা থেকে সবাইকে তোমার পরিচয় জানাতে কঠোরভাবে নিষেধ করেছে? তরু কপালে হাত দিয়ে বিরক্তি মাখা স্বরে বলল। হয়তো কোনো কারণ আছে যারা, হয়তো সেটাই আমাদের সবার জন্য ভালো, তাই উনি এই কথাটা বারবার বলেছেন। তুমি কি এ ব্যাপারে কিছুই জানো না আপু? তরু গম্ভীর কণ্ঠে বলল। ব্যাপারটা যেহেতু আমার সাথে কানেক্টেড, সেহেতু আমার ব্যাপারটা না জানার কথা নয় যারা। জানিস তো, সব প্রশ্নের উত্তর সব সময় দেয়া যায় না। মনে কর এটাও তেমন একটা প্রশ্ন। আমি এখন তোকে কিছু বলতে পারবো না। শুধু জেনে রাখ, আমার পরিচয়টা যতদিন কেউ না জানবে ততদিন সব ঠিকঠাক থাকবে। তাই নিজের ভালো চাইলে তুই ভবিষ্যতেও কাউকেই আমার সম্পর্কে কিছু বলবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে আপু। যারা মনে মনে বলে। আমি তোমাকে বারবার প্রশ্ন করে রাগিয়ে দিতে চাই না আপু। কি ভাবছিস? কই আপু, কি কিছু না তো। শোন, আজ থেকে আমি শুধুই তোর বন্ধু, আর অন্য কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে, মনে থাকে যেন। যাই হোক, এখন আমাকে এটা বল যে বাড়িটা এত ফাঁকা ফাঁকা কেন? আর কেউ কি থাকে না এই বাড়িতে? কি যে বলো না আপু, এ বাড়িতেই আমার শ্বশুর বাড়ির সবাই থাকে। তো কোথায় তারা? কাউকেই তো দেখছি না। নাহিদ আর বাবা তো অফিসে আছে এখন, আর ভাইয়া তো সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। যারার বিয়ের পরে তরুর সাথে যারার কোনো কথা হয়নি, কারণ সেটাতে সাফওয়ান এহসানের করা নিষেধাজ্ঞা ছিল। সে বিয়ের আগেই বলে দিয়েছিল যে বিয়ের পর তরুর সাথে যারার কোনো সম্পর্কই অবশিষ্ট থাকবে না, তবে সে এই বিয়েতে রাজি হবেন। সেই হিসাবে তরু জিজ্ঞেস করে, তোর বরের নাম বুঝি নাহিদ? যারা মুচকে এসে বলল, ওর নামই নাহিদ। বুঝলাম, কিন্তু এই ভাইয়াটা আবার কে? ভাইয়া মানে আমি নীলাভ ভাইয়ের কথা বলছি আপু। সম্পর্কে সে আমার দেবর হলেও আমি তাকে ভাইয়া বলেই ডাকি, কারণ সে আর নাহিদ মাত্র 2 বছরের ছোট বড়, তোমার আর আমার মতো। কথাটা বলেই হাসতে থাকে যারা। তরুর দিকে তাকিয়ে দেখে তরু কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে। এই আপু, কি হলো তোমার? কি ভাবছো? যারার কথায় তরুর ধ্যান ভাঙে। তরু কথা ঘুরিয়ে বলে, কিছু না, কিছু না। তো তুই কি আমাকে তোর শ্বশুর বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবি না? কেন দেখাবো না, চলো আপু। তারপর যারা আর তরু সিঁড়ি বেয়ে ওপরে উঠে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হ্যাঁ রে যারা, তোর বরের সাথে তোর বিয়েটা কিভাবে হলো রে? মানে তোর শ্বশুর বাড়ির সবাই মেনে নিল কি করে? যারা ভ্রুদয় কুঞ্চিত করে বলল, মেনে নিল কি করে মানে কি আপু? না মানে বলতে চাচ্ছিলাম তোদের বিয়েটা কি করে হলো, এই আর কি। হয়েছে কি আপু, নাহিদ মানে আমার হাজব্যান্ড সহ আমার শ্বশুর বাড়ির সবাই আগে আমাদের বাড়ির সামনের বাড়িটাই থাকতো। তারা আমাদের প্রতিবেশী ছিল। তোমার কি তাদের কথা মনে নেই আপু? কথাটা বলে যারা তরুর দিকে তাকাতে দেখলো তরু আবারও কোনো ভাবনায় ডুবে আছে। কি হলো আপু? আরে যারা, অত ছোটবেলার কথা কি আর মনে থাকে? আর তাছাড়া আমার 12 বছর বয়সেই তো আমি ভাইয়ার কাছে লন্ডনে চলে গিয়েছিলাম। সেটাও ঠিক। আচ্ছা, ওনারা আমাদের প্রতিবেশী হলে এখানে এলো কেন? তা তো ওনারা 12 বছর আগে এই বাড়িটা কিনে এখানেই শিফট হয়েছেন। আর নাহিদ আমাকে ভালোবাসতো। 3 বছর আগে নাহিদ আমাকে প্রপোজ করেছিল, আর আমিও অ্যাকসেপ্ট করেছিলাম। তারপর আমি জানি না নাহিদ ওর পরিবারকে রাজি করিয়ে বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়। কেন জানি না বাবা রাজিই হচ্ছিল না, কিন্তু মা রাজি ছিল। আর মাই বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল। তরু যারার কথা মন দিয়ে শুনছিল বলে মনে হচ্ছিল না, উল্টো তাকে দেখে মনে হচ্ছে এইসব কথা সে আগে থেকে জানে। যারা আর তরু পুরো বাড়িটা হেঁটে হেঁটে দেখছিল আর কথা বলছিল। যারা তরুকে সবকিছু দেখাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা রুমের সামনে আসতেই তরু থেমে যায় এবং চোখ বন্ধ করে অনেক বড় একটা নিঃশ্বাস নেয়। তরুকে দাঁড়িয়ে যেতে দেখে যারা ভ্রুকুচকে বলে, কি হলো আপু, থেমে গেলে কেন? তরু যারার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই দরজা খুলে রুমটার ভেতরে ঢুকে পড়ে। যারাও তরুর পেছনে পেছনে আসে। আরে আপু, এটা তো নীলাভ। হ্যাঁ, এটা তো নীলাভ ভাইয়ের রুম। ওয়েট, কিন্তু সেটা তুমি জানলে কি করে? তরু যারার কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আপু, এই আপু।
যারা ডাকে তরু চোখ মেলে তাকায়, তারপর পুরো রুমটাতে চোখ বুলায়। রুমটা বেশ বড় আর গোছালো ছিল। হঠাৎই তরুর চোখ আটকে যায় দেওয়ালে ঝোলানো বড় ফ্রেমের একটা ছবির দিকে। তরু এগিয়ে যায় সেই দিকে, যারাও তরুর পেছন পেছন যায়। ছবিটাতে একজন সুদর্শন যুবক এবং তার পাশে একজন সুন্দরী মেয়ে আছে। তরুর চোখ আটকে যায় যুবকটির উপর। তরু একটা শুকনো ঢোক গিলে যুবকটির অবয়বের ওপর হাত রাখল। চোখ দুটো ছলছল করে উঠল তার। হঠাৎই পাশে থাকা মেয়েটির ছবির উপর চোখ পড়তেই চেহারার রং পাল্টে যায় তরুর। যদিও দুটো মুখই তার পূর্ব পরিচিত, তাও সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, এই মেয়েটি কে রে যারা? কথাটা ততটা জোরে না বললেও তরুর চেহারা দেখে কেঁপে ওঠে যারা। মনে সাহস জুগিয়ে বলে, আপু, ছবিতে থাকা ছেলেটি হলো নীলাভ ভাইয়া। আর মেয়েটি? আর মেয়েটি হচ্ছে আয়ু আপু, আমার খালাতো ননদ। কিন্তু ওর ছবি নীলাভের কাছে কেন? তরুর প্রশ্ন শুনে যারা অবাক হয়, কারণ তরু কেন নীলাভের বিষয়ে এত জানতে চাইছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। যারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, আয়ু আপু নীলাভ ভাইয়ের গার্লফ্রেন্ড, সেই সাথে তার হবু বউ। আর কিছুদিন পরে ওনাদের বিয়ে হবে। নীলাভ ভাইয়া ওনাকে যারা কথাটা শেষ করার আগেই তার সামনে থাকা ছবিটা ভেঙে কাজগুলো চারিদিকে ছিটকে পড়ে। হ্যাঁ, তরুই নিজের হাত দিয়ে ঘুষি মেরে ছবিটা চোখের পলকে ভেঙে ফেলেছে। যা দেখে যারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছে না এই মাত্র কি হলো তার চোখের সামনে। তরুর হাতে রক্ত দেখে যারার হুঁশ ফেরে। আপু, এটা তুমি কি করলে? তোমার হাত থেকে তো রক্ত ঝরছে। তুমি কেন ছবিটা এভাবে ভেঙে ফেললে? এখন আমি সবাইকে কি বলবো? বলবি পড়ে গিয়ে ভেঙে গেছে। যারা, আমি চলে যাচ্ছি। সে কি আপু, তোমার হাতে ওষুধ লাগাতে হবে। তুমি কোথায় যাচ্ছ? তরু যারার কোনো কথা না শুনে বাড়ি থেকে সোজা বেরিয়ে যায়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নেয়। এদিকে কিছু ভাঙার শব্দে সাবিনা খাতুন ছুটে আসে নীলাভের রুমে। এসে দেখে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখনই তার চোখ পড়ে ফ্লোরের উপরে ছড়িয়ে থাকা ছবির ভাঙা কাজগুলোর উপর। এ কি যারা, এটা কি করে হলো? ছবিটা এভাবে ভেঙে গেল কি করে? এখন কি হবে? নীলাভ এসে দেখলে তো রক্ষে থাকবে না। সাবিনার কথাতে যারা এবার শব্দ করে কেঁদে ফেলে। মিথ্যা বলা ছাড়া তার কাছে যে এখন আর কোনো উপায় নেই। আসলে মা, ছবিটার উপর অনেক ধুলো জমে গিয়েছিল, যার জন্য আমি ছবিটা পরিষ্কার করতে এসেছিলাম। আর তখনই অসাবধানতাবশত ছবিটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। ভাইয়া দেখলে তো অনেক কষ্ট পাবে আর অনেক রাগারাগিও করবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। যারার কান্না আর অনুশোচনা দেখে সাবিনা আর যারাকে কিছুই বলতে পারলেন না। তাছাড়া আগে তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। নীলাভ এমনি এখনো পর্যন্ত যারাকে ভাবি হিসেবে মেনে নিতে পারেনি, আর এখন যদি সে সব জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যারা, তুমি কান্না করো না, ভুলে হতেই পারে। তোমার কোথাও লাগেনি তো আবার? না মা, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি একটা সার্ভেন্টকে বলে নীলাভের জায়গায় আগেই ছবিটা আবার বাঁধিয়ে আনবো। কিন্তু তুমি আর এই রুমে এসো না প্লিজ। জানোই তো নীলাভ কেমন। সাবিনার কথায় যারার কিছুটা খারাপ লাগলেও সে মাথা নিচু করে রেখেই বলে, আচ্ছা মা। খুব বড় ভুল করেছিলে তুমি লাভ। জাস্ট মাই লাভ হও বলে তোমাকে আমি কিছু বলতে পারিনি এতদিন। তবে তুমি যদি ভেবে থাকো অন্য মেয়ের সাথে তুমি ঢলাঢলি করে বেড়াবে আর তুমি আমার লাভ বার্ড, আমি তোমাকে বারবার ছেড়ে দিব, তুমি যা করতে চাইবে তাই করতে দেব, তাহলে তুমি ভুল ভাবছো। অনেক মুক্ত আকাশে উড়ে বেরিয়েছো, এবার আমার খাঁচায় তোমার বন্দি হবার পালা প্রেম পাখি। কথাগুলো বলছিল আর কার ড্রাইভ করছিল তরু। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা ক্লাবের সামনে এসে থামে। তরুর হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে, কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তরু এবার বিরক্ত হয়ে গাড়ির ভেতর থেকে ফার্স্ট এড বক্সটা বের করে একটা ব্যান্ডেজ নিয়ে হাতে পেঁচিয়ে নিল। তারপর একটা বড় হুডিওয়ালা জ্যাকেট পরে গাড়ি থেকে নেমে ক্লাবের ভেতর প্রবেশ করলো।
আশেপাশে তাকিয়ে পেছনের দিকের একটা টেবিলে গিয়ে বসে পড়ল। এরই মধ্যে তরুর ফোনে তাজিমের কল আসে। তাজিম অনেকক্ষণ ধরে তরুকে এক নাগাড়ে কল করেই যাচ্ছিল, তাই এবার তরু বাধ্য হয়ে কলটা রিসিভ করে। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে কেন বিরক্ত করছো বলো তো? তোমাকে না বলেছি আমাকে একদম বিরক্ত করবে না? তুই কেন যারার শ্বশুরবাড়ি গিয়েছিলি ওর তরু? তুই কি ভুলে গেছিস? দেশে ফেরার আগে তুই আমাকে কথা দিয়েছিলি তুই ওই বাড়িতে যাবি না। তাজিমের কথা শুনে তরু পাগলের মতো হাসতে লাগলো। হাসছিস কেন তরু? কেন গিয়েছিলি বল ওই বাড়িতে? আবার নতুন করে অশান্তি ঝামেলা সৃষ্টি না করলেই কি হচ্ছে না তোর? প্রথম কথা হলো, আমি যে এই কথাটা রাখবো না তা তুমি আগে থেকেই জানতে। আর দ্বিতীয় কথা হলো, তরুলতা মানেই তো অশান্তি ঝামেলা, তাই অশান্তি তো হবেই। সবে তো মাত্র শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হে কিয়া। সবাইকে যে নিজের ভুলের শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি তরুলতা নিজে দেবে সবাইকে। যেমন এখন তুমি আমার কথার অবাধ্য হয়ে আমাকে কল করে আমাকে বিরক্ত করার শাস্তি পাবে। না তরু, আমার কথাটা শোন বোন আমার। হ্যালো তরু, হ্যালো। তরু কল কেটে দিয়ে সাথে সাথেই ফোন থেকে সিম কার্ডটা বের করে নষ্ট করে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরেই ওয়েটার মেনু কার্ড নিয়ে আসে তরুর কাছে। ম্যাম, আপনার জন্য কি আনবো? 1 বটল হুইস্কি অ্যান্ড 2 বটল ওয়াইন, আপাতত এগুলোই আনুন। তরুর অর্ডার শুনে ওয়েটার তরুর দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায় তরুর করা অর্ডার আনতে। অন্যদিকে এর কিছুক্ষণ পরে নীলাভও তার টিম সহ মিস্টার সাফেদ শাহরিয়ারের সাথে সেই একই ক্লাবে এসে হাজির হয়। তবে সেখানে সবাই সিভিল ড্রেসে ছিল। মিস্টার সাফেদের ক্লায়েন্টের সাথে মিটিং শুরু হলে নীলাভ সহ সব পুলিশ অফিসার আলাদা আলাদা টেবিলে বসে পড়ে। নীলাভ যেই টেবিলে বসেছিল তার অপর পাশের শাড়ির পাশাপাশি টেবিলেই তরু বসে বসে ড্রিঙ্কস করছিল। 1 মোর। ম্যাম, আপনি অলরেডি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন। একসাথে এত ড্রিঙ্কস করা ঠিক হবে না। ওয়েটারের কথা শুনে তরু রেগে মেগে ওয়েটারের গলা চেপে ধরে ওয়েটারের মাথায় এক গ্লাস ড্রিঙ্কস একেবারে ঢেলে দেয়। হাউ ডিয়ার ইউ রাস্কেল! আমাকে জ্ঞান দেয়ার আপনি কে? আমার কি করা হবে, আমার কি করা ঠিক হবে কি ঠিক হবে না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো? কে বলেছে আপনাকে আমার জন্য চিন্তা করতে? আমি একজন অ্যাডাল্ট, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আমি আর সেই ছোট্টটি নেই যে আমি ভয় পাবো। আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে জাস্ট শেষ করে ফেলবো। কথাটি বলে তরু যে না ওয়েটারকে চড় মারতে যাবে, ঠিক তখনই নীলাভও তার চেয়ার থেকে উঠে এসে তরুর হাত ধরে ফেলে। নীলাভ এতক্ষণ যাবৎ সবকিছুই লক্ষ্য করছিল, কিন্তু সে যেই কাজে এখানে এসেছে সেই দিকেই কনসেন্ট্রেশন করতে চাইছিল, কিন্তু মেয়েটির অতিরিক্ততার জন্য তাকে উঠে আসতেই হলো। এই, আপনি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন কেন? একে তো ড্রিঙ্কস করেছেন, তার উপর মাতাল হয়ে অসভ্যতামি করছেন। এক্ষুনি সরি বলুন ওনাকে, কুইক। এইদিকে নীলাভের চেহারা দেখা মাত্রই তরু স্ট্যাচু হয়ে গেছে। নীলাভ যেই মুহূর্তে তরুকে স্পর্শ করেছে ঠিক সেই মুহূর্তেই তরু বুঝে গিয়েছে এটা আর কারো স্পর্শ নয়, তার লাভের স্পর্শ। যে স্পর্শ পাওয়ার জন্য সে না জানি কতদিন রাত ছটফট করেছে, নির্ঘুম থেকেছে। এক পলকে তাকিয়ে রয়েছে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে, যেন লাজ লজ্জা বলতে কোনো কিছুর সাথেই সে পরিচিত নয়। অতিরিক্ত ড্রিঙ্কস আর প্রচণ্ড শখের কারণে তরুর চারপাশ আবছা হয়ে আসতে শুরু করেছে। তবুও সে এক প্রকার যুদ্ধ করে চোখ মেলে তাকিয়ে রয়েছে নিজের অতি প্রিয় মানুষটির দিকে। কি হলো, এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? শুনতে পাননি আমি কি বলেছি? এক্ষুনি ওনাকে সরি বলুন। নীলাভের অর্ডার তরুর উপর ম্যাজিকের মতো কাজ করলো। এদিকে ওয়েটার এখনও ভয়ে কাঁপছে। তরুর হিংস্রতার কথা মনে পড়তেই ওয়েটার বলে ওঠে, থাক স্যার, ওনাকে আর ক্ষমা চাইতে হবে না। ওয়েটার চলে যেতেই নিলেই তরু বলে ওঠে, আমি আমার কাজের জন্য মোটেও অনুতপ্ত নই, বুঝলেন? আপনি ভুল করেছিলেন আমাকে জ্ঞান দিতে এসে, তাই ক্ষমা আপনার চাওয়া উচিত ছিল। যদিও আমার কাছে আপনি ক্ষমা চাননি, তবু আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আমার লাভ আমাকে অর্ডার করেছে। আসলে কি বলুন তো, আমার লাভ বার্ডটা সবসময় আমার দোষটাই দেখে। আমি কেন সেই দোষটা করলাম সেটা কখনোই খোঁজে না। বাই দ্য ওয়ে, আই এম সরি,
আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তরু থামল। এইদিকে তরুর এইরকম কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে ওয়েটার তরুর দিকে তাকাতেই তরু ওয়েটারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। তরুর লাল লাল চোখ দুটো দেখে ওয়েটার একটা ছোট্ট ঢোক গেলে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে তরু পরপর দুইবার লাভ বলে সম্বোধন করাতে নীলাভও ভ্রুকুচকে তরুর দিকে তাকায়। কেউ তাকে লাভ বলে ডাকুক এটা তার পছন্দ না। এক কথায় লাভ শব্দটি তার কাছে বরাবরই খুব অপ্রিয়। এমনকি আয়ুকেও সে কখনো তাকে লাভ বলে ডাকতে দেয় না। সেখানে এই অপরিচিত মেয়েটির মুখ থেকে এই অপ্রিয় শব্দটি শুনে তার রাগ যেন সপ্তম আকাশে। তরু পিছনে তাকাতেই দেখে নীলাভও তার দিকে রাগী লুকে তাকিয়ে আছে, যেটা দেখে তরু নীলাভকে একটা চোখ টিপ মারে। এবার নীলাভও আর সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে বলতে থাকে, আপনার মতো বেয়াদব মেয়ে আমি এই প্রথম দেখলাম। আপনার এই চেহারাটা আমি আমার মেমোরিতে নোট করে রাখলাম। পরের বার আপনাকে কোথাও দেখলে সোজা জেলে নিয়ে যাব। তারপরে এমন শাস্তি দেব যে আপনার এই বেহায়াপনা, পাগলামি আর অসভ্যতামি সব বের হয়ে যাবে। আমাকে আপনি না চিনে ভুল করেছেন। একজন অন ডিউটিতে থাকা পুলিশ অফিসারের সাথে এরকম আচরণ করার কারণে আমি চাইলেই আপনাকে লকআপে ঢোকাতে পারি। তবে আমি এখানে একটি জরুরি কাজে আসাতে আপনি এই যাত্রায় বেঁচে গেলেন। ভবিষ্যতে কখনো এই এএসপি নীলাভ জাহির খানের মুখোমুখি হওয়ার মতো ভুল করবেন না, পাগল কোথাকার। কথাটা বলে নীলাভও নিজের শার্টের হাতা ফটো করতে করতে নিজের সিটে গিয়ে বসে পড়ে। শুধু পাগল নই, তার চেয়েও অনেক বড় কিছু লাভ। বন্দি তো অনেক আগে থেকেই হয়েছি, নতুন করে আর কি বা বন্দি করবে আমায়? কথাগুলো মনে মনে বলেই তরু নিজের ফোন বের করে নীলাভের ছবি তুলতে শুরু করে। এতটা সুন্দর না হলেও তো পারতে লাভ, এমনিতেই তো ঘায়েল হয়ে গিয়েছিলাম অনেক আগেই। এবার কি মেরেই শান্ত হবে? তরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাভের দিকে। চোখের আড়াল হওয়ার ভয়ে চোখের পলকও ফেলছে না সে। এই মুহূর্তে দুনিয়ার কোনো কথাই তার মনে নেই। নীলাভও এইসব কিছুই লক্ষ্য করছিল, তবে সে ব্যাপারটা এখন এড়িয়ে যাবে বলেই ঠিক করেছে। নীলাভের দিকে তাকিয়ে থাকতে থাকতে তরুর মনে পড়ে যায় কিছুক্ষণ আগে বলা তার কথাগুলো। আমি এখানে একটা জরুরি কাজে এসেছি, তাই এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। কথাটা মনে হতেই তরুর বুকটা ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে নিয়ে কারো নম্বর খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তার ফোনে কারো কোনো নম্বরই নেই। হঠাৎই তার মনে পড়ে সে তো তাজিমের সাথে কথা বলার পর ফোন থেকে সিম কার্ডটা বের করে তখনই ভেঙে ফেলেছিল। ওহ নো, এখন কি হবে? শিট। তরু নিজের হুডিটা ভালোভাবে টেনে একটা মাস্ক পরে নেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে কিছু অদ্ভুত পোশাক পরিত মুখোশধারী লোক এসে উপস্থিত হয়। সবার হাতেই বড় বড় অস্ত্র। এরই মাঝে নীলাভ চোখ দিয়ে তাদের টিমের সবাইকে রেডি হওয়ার জন্য ইশারা করে। হয়তো মুখোশধারী লোকগুলো জানতো আজকে এখানে তাদের পুলিশের সাথে লড়াই করে নিজেদের কাজ হাসিল করতে হবে, তাই ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে বিরাট লড়াই শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে নীলাভও একটু লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। সেই সুযোগেই অপর পক্ষের একজন লোক নীলাভকে টার্গেট করে গুলি ছোড়ে। গুলিটা নীলাভের গায়ে লাগবে ঠিক সেই সময়ই তরু নীলাভের সামনে চলে আসে এবং গুলিটা সরাসরি তার বুকে গিয়ে লাগে। নীলাভও কিছু বুঝে ওঠার আগে তরু নীলাভের হাত থেকে রিভলভারটা নিয়ে সেই লোকটার দিকে তাক করে গুলি ছোড়ে। যে লোকটা গুলিটা ছুঁড়েছিল লোকটা সঙ্গে সঙ্গেই মারা যায়, কারণ তরুর গুলিটা সরাসরি তার মাথায় লেগেছিল। আমার লাভকে মারা তো দূরের কথা, টাচ করতে আসলেও আমাকে টপকে তারপর যেতে হবে, যেটা কারো দ্বারা সম্ভব নয়, স্বয়ং আমার দ্বারাও নয়। মনে মনে কথাটা বলে তরু অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর অপর পক্ষের লোকেরা হার মেনে পালিয়ে গেলে জায়গাটা কিছুটা স্বাভাবিক হয়। বেশ কিছু পুলিশ অফিসাররাও আহত হয় এই আক্রমণে, কিন্তু নীলাভ আর মিস্টার সাফেদ শাহরিয়ার পুরোপুরি সুস্থ ছিল। নীলাভ তরুর পালস রেট চেক করে দেখে তরু এখনও বেঁচে আছে, তাই নীলাভ আর সময় নষ্ট না করে নিজে ড্রাইভ করে তরুকে হাসপাতালে নিয়ে আসে। লোকেশন সাভার সেন্ট্রাল হসপিটাল।
রোগীর অবস্থা তো বেশ ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে। ওনাকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিতে হবে। রোগীর বাড়ির লোক কে আছেন? নীলাভ বসা থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ ডাক্তার, আমি আছি। ডাক্তার নীলাভের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলে, আপনাকে কিছু বন্ড পেপারে সাইন করতে হবে। কিসের বন্ড পেপার? রোগীর অবস্থা বেশ খারাপ, বুঝতেই পারছেন। যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। ও আচ্ছা, দিন, আমি সাইন করে দিচ্ছি। আচ্ছা, রোগীর নাম কি? রোগীর নাম তো, আরে ওনার নাম কি আমি কি করে জানবো? ডাক্তার চমকে তাকিয়ে বলল, মানে আপনি না বললেন আপনি ওনার বাড়ির লোক? নীলাভ হাতে লেগে থাকা রক্তগুলোর দিকে তাকিয়ে বলল, আরে তেমন কিছুই নয় ডাক্তার, মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে ইনজুর্ড হয়েছে, তাই আমাকেই মেয়েটিকে হসপিটালে নিয়ে আসতে হলো। আমি তো মেয়েটিকে চিনিও না। ডাক্তার ভীত কণ্ঠে বলল। কি বলছেন? তাহলে তো এটা পুলিশ কেস। নীলাভ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, তো তাতে কি? আমি এএসপি নীলাভ জাহির খান বলছি। নীলাভ নিজের কার্ডটি ডাক্তারকে দেখাতেই ডাক্তার একটা ঢোক গেলে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার। আপনি এখানে সাইন করে দিন, আমি পেশেন্টের সার্জারির ব্যবস্থা করছি। নীলাভ পেপারে সাইন করে দিতেই ডাক্তার চলে যেতে নাই। তখনই নীলাভ পেছন থেকে বলে ওঠে, ডাক্তার শুনুন, রোগীর বাড়ির লোক এখানে নেই বলে যাতে ওনার ট্রিটমেন্টের কোনো ঘাটতি না হয়, আমি যে কোনো উপায়ে মেয়েটাকে সুস্থ দেখতে চাই। আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন আর ওনার কন্ডিশন আমাকে টাইম টু টাইম ইনফর্ম করবেন। আমি যাওয়ার সময় রিসেপশনে আমার নম্বর দিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার নীলাভ। রোগীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা আমাদের কর্তব্য। তবে রোগীর অবস্থা খুবই খারাপ। বলে ডাক্তার সেখান থেকে অপারেশন করতে ওটিতে চলে গেল। নীলাভ বাইরেই বসেছিল। না না, এভাবে মেয়েটাকে এই অবস্থায় এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। মেয়েটা যেমনই হোক আমাকে বাঁচাতে গিয়েই তো ওনার আজকে এই অবস্থা। নীলাভ একটা ছোট শ্বাস ফেলে ভাবতে লাগলো, মেয়েটার বাড়িতে কি করে খবরটা পৌঁছানো যায়। 1 মিনিট, মেয়েটার সাথে তো নিশ্চয়ই ফোন ছিল, সেটা থেকে কোনো ইনফরমেশন পাওয়া গেলেও তো যেতে পারে। ভাবতে নীলাভ উঠে একটা নার্সকে ডাক দিল। হ্যাঁ স্যার, বলুন আপনার কি কিছু লাগবে? এই কেবিনে যে মেয়েটার অপারেশন হচ্ছে ওনার কাছে একটা ফোন ছিল, ওটা আমার লাগবে। আপনি যেভাবে পারেন এনে দিন। ওকে স্যার, আমি দেখছি। বেশ কিছুক্ষণ পরে নার্সটি একটা ফোন নিয়ে এসে নীলাভের হাতে দিল। এই নিন স্যার, পেশেন্টের কাছে এই ফোনটা ছিল। থ্যাঙ্কস, আপনি যেতে পারেন। নার্স চলে যেতে নীলাভ ফোনটা হাতে নিয়ে চেয়ারে বসে ফোনটা উল্টে পাল্টে দেখতে লাগলো। অন্য সময় হলে নীলাভ কখনোই ফোনটা খোলার চেষ্টা করতো না, তবে এখন এটা করতে হবে। যদি মেয়েটার কিছু হয়ে যায় কে বলতে পারে, তখন তো ওর বাড়ির লোককে নীলাভকেই খুঁজে বের করতে হবে। নীলাভ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ফোনটা ওপেন করতেই ওর চোখ কপালে উঠে যায়। উঠবে নাই বা কেন? ফোনের লক স্ক্রিনের ওয়ালপেপারে যে ওর নিজের ছবি। নীলাভ ভুল দেখছে ভেবে ফোনটা আবার লক করে ওপেন করলো, কিন্তু না, সে ভুল দেখছে না। ফোনের ওয়ালপেপারে ওরই ছবি, তা আবার হাসি মুখের ছবি। নীলাভ কবে এভাবে হেসেছে সেটাও নিজেরই মনে নেই। তার মানে কি মেয়েটা ওকে আগে থেকে চেনে? যদি চিনেও থাকে তাহলে কিভাবে চেনে? আর চিনলেই কি কেউ কারো ছবি নিজের ওয়ালপেপারে বানায়? তাহলে কেন বানায়? নীলাভ আর ভাবতে পারল না কি হচ্ছে এসব ওর সাথে, আর কেনই বা হচ্ছে। মেয়েটাকে দেখার পর থেকে ঝামেলা হয়েই যাচ্ছে। ফোনটাতে লক থাকাতে নীলাভ আর কিছুই দেখতে পারল না। পুরো পাসওয়ার্ড কি হতে পারে তা অনুমান করার কারো কি সাধ্য আছে? তা আবার যদি কোনো অপরিচিত ব্যক্তির হয়ে থাকে, সেটা তো অসম্ভব, তাই না? নীলাভ ফোনটা চেক করে দেখল ফোনে কোনো সিম কার্ডও নেই। এবার পুরো মেজাজটায় বিগড়ে গেছে ওর। হঠাৎ ও নিজের ফোনটা বেজে উঠল। নীলাভ কলটা রিসিভ করলো। হ্যালো মিনার, বলো সবাই ওখানে ঠিক আছে তো? আর ওদের কাউকে ধরতে পেরেছ? হ্যাঁ স্যার, সবাই এখানে ঠিক আছে। আপনি কি ঠিক আছেন?
স্যার একবার আসতে পারবেন এখানে? নীলাবও যাবে না বলতে গিয়েও বলল না। আচ্ছা, আমি 30 মিনিটের মধ্যে আসছি। নীলাবও কলটা কেটে দিয়ে তরুর ফোনটা হাতে নিয়ে নাড়তে নাড়তে রিসেপশনে এসে নিজের ফোন নাম্বারটা দিয়ে গাড়ি করে ব্যুরোতে চলে আসলো। রাত 11টা। স্যার আমরা সুস্থ, কাউকে তো অ্যারেস্ট করতে পারিনি, সবাই আহত অবস্থাতেই পালিয়ে গিয়েছিল। তবে এই গায়ের একজন মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলেই মারা গিয়েছেন, আর একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, হসপিটালে ভর্তি করা হয়েছে। নীলাবও কিছু একটা ভেবে বলে ওঠে, তোমরা একটা কাজ করো, ওর জন্য গার্ডস পাঠাও, কারণ ওর জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু স্যার ওর আবার কিভাবে জীবনের ঝুঁকি আছে? আরে মিনার, বুঝতে পারছো, ও এখন আমাদেরকে আসল অপরাধীর কাছে নিয়ে যাওয়ার রাস্তা। ও এখন নিজেই নিজেদের গ্যাংয়ের শত্রু হয়ে গেছে, তাই ওর মাধ্যমে যাতে আমরা ওদের কাছে পৌঁছাতে না পারি, সেই জন্য ওর গ্যাংয়ের লোকেরাই ওকে মেরে ফেলার চেষ্টা করবে, আমি শিওর। বাহ স্যার, আমি তো এটা ভেবেই দেখিনি। আমি যা বললাম তাই করো, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা স্যার। নীলাবও বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত থাকাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসেছিল। নীলাবও ছিল সেখানে। খাবার সার্ভ করতে করতে সাবিনা খাতুন বলে উঠলেন, যারা ত্রানা কাউকে কিছু না বলে কালকে ওভাবে চলে গেল কেন? ওনা বলেছিল থাকবে। খাবার খাওয়ার সময় কথা বলা নীলাবও পছন্দ করে না। তাছাড়াও কেসটা নিয়ে একটু চিন্তাতেও আছে। তাই মায়ের মুখে অপরিচিত কারো নাম শুনেও সে ততটা গুরুত্ব দিল না। কিন্তু নাহিদ বলে উঠল, ত্রিনা আবার কে মা? আরে যারা বলেনি তোকে? ত্রানা হচ্ছে যারার দুঃসম্পর্কের বন্ধু। কি যারা বলো, ও কেন চলে গেল কালকে? নাহিদকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, সেজন্য সেও মায়ের কথায় ততটা গুরুত্ব দিল না। আসলে মা, আপুর একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। আপনাকে বলে যাওয়ার সময় পাইনি। আমাকে বলতে বলেছিল, কিন্তু আমার আর পরে মনে ছিল না। মেয়েটার সাথে ভালো করে কথাও হলো না। একটু বিদেশি ধাঁচে, অদ্ভুত পোশাক আশাক আর গম্ভীর টাইপের হলেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। আবার ওকে আসতে বলো তো যারা, কয়েকদিন এসে থেকে যাবেনি না হয়। আচ্ছা মা, বলবো। নাহিদের চোখ নীলাবের দিকে পড়তেই সে জিজ্ঞেস করে, কিরে নীলাভ, খাবার খাওয়ার সময় আজকে আবার এত কি ভাবছিস? কিছু না ভাইয়া, আসলে একটা নতুন কেস এসেছে, এটা নিয়েই ভাবছি। কি একটা কেস তোকে এত ভাবাচ্ছে? কি বলিস? তাহলে নিশ্চয় কেসটা বেশি জটিল। ভাইয়া, তার উপর কালকে যা হলো, আমি কিছুই বুঝতে পারছি না। সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে রে কালকে? নীলাবও ক্লাবের গন্ডগোল থেকে তরু ওকে বাঁচানো পর্যন্ত সবইটাই বলল। শুধু তরুর ফোনের বিষয়ে কিছুই বলল না, কারণ ব্যাপারটা সে এখনো পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। কি বলিস? মেয়েটা তো তাহলে তোকে কালকে বাঁচিয়েছে, তাই না? সাবিনা খাতুনের কথা শুনে নীলাবও ছোট্ট করে বলে, হ্যাঁ মা, সেরকমই কিছু একটা। এভাবে বলছিস কেন নীলাভ? নীলাভ হাত ধুয়ে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি মা, আমার কিছু কাজ আছে। খাবারটা তো শেষ করে যা। সাবিনার কথা না শুনে নীলাবও সোজা উপরে নিজের রুমে চলে গেল। বিকেলবেলা অফিস রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখলেও নিজ কাজের দিকে কোনো খেয়াল ছিল না তাজিমের। গতকাল দুপুরে তরু বাইরে গিয়েছিল আর এখনো পর্যন্ত ফেরেনি। আর না তরুকে ফোনে পাওয়া যাচ্ছে। ফোনটাও গত রাত থেকে নট রিচেবল বলছে। এমনটা নয় যে তরু এই প্রথম বাড়ির বাইরে আছে, কারণটা হলো তরু বলে গিয়েছিল বাড়ি ফিরতে দেরি হবে, তবে বাড়িতে ফিরবে না সেটা বলেনি। আর এই জন্যই তাজিমের চিন্তা হচ্ছে। আর চিন্তাটা তখন আরও বেড়ে গেল যখন সে যারাকে কল করে জানতে পারল তরু সেখানেও যায়নি। তাজিম ল্যাপটপটা অফ করে রেখে
আবার তার বাবাকে কল করলো। এই নিয়ে সে সকাল থেকে 15 বার কল করে খোঁজ নিয়েছে তরু বাড়িতে এসেছে কিনা। হ্যালো বাবা, তরু কি বাড়িতে এসেছে? ফোনের অপর প্রান্ত থেকে সাফওয়ান বললেন, না তোরে, তরু তো এখনো বাড়িতেই ফিরেনি। হ্যাঁ রে তাজিম, মেয়েটা আমার ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে। জহুরা ড্রয়িং রুমে এসে সাফওয়ানের ফোনে বলা কথাগুলো শুনে মুখ বাঁকিয়ে বলতে লাগলো, হ্যাঁ, এমন করছো যেন মনে হচ্ছে ও কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। আরে গিয়ে দেখো, মাতাল হয়ে কোথাও পড়ে আছে। আর নয়তো কোনো বড়লোক ঘরের ছেলে দেখে তার সাথে ভেগে গেছে। বিয়ে করতে মন চেয়েছে বললেই হতো। এমন নষ্টামি করার কি মানে? এই মেয়ের জন্য বাইরে মুখ। দয়া করে চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। মেয়েটা কাল থেকে বাড়ি ফিরেনি, কোনো বিপদ আপদ হয়েছে কিনা কে জানে। আর তুমি এই সময় মেয়েটাকে নিয়ে যা নয় তাই বলছো। হ্যাঁ তো ভুল কি বলেছি আমি শুনি? উনি করে বেড়ালে দোষ নেই, আর আমি বললেই যত দোষ। হ্যাঁ। সাফওয়ান আর কিছু বলার আগেই জহুরা কিচেনে চলে যায়। জহুরা চলে যাওয়ার পর সাফওয়ান খেয়াল করলো তাজিম অনেক আগেই কল কেটে দিয়েছে। হয়তো জহুরার বলা কথাগুলো সহ্য করতে না পেরেই কল কেটে দিয়েছে। রাত 10টা। তাজিম আর ভাবতে পারছিল না তরু কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না সে। তাজিম অফিস থেকে সোজা পুলিশের কাছে যাবে বলেই ঠিক করেছে। গাড়ি স্টার্ট দিতেই তার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আননোন নম্বর দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে নাই। হ্যাঁ ভালো ভাইয়া। ফোনের ওপাশে তরুর ভাঙা কণ্ঠ শুনে তাজিমের বুকটা কেঁপে উঠল। হ্যালো তরু, বোন আমার, তুই ঠিক আছিস তো? কোথায় আছিস? ফোন কেন বন্ধ বলছে তোর? তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম। আমি না হয় তোকে ফোন করে একটু বিরক্তই করে ফেলেছি, তার জন্য এত বড় শাস্তি দিবি? রিল্যাক্স ভাইয়া, আমি ঠিক আছি। কিন্তু তোর কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না যে তুই ঠিক আছিস। তুই আমাকে এটা বল যে তুই এখন কোথায় আছিস? আমি সেন্ট্রাল হসপিটালে আছি। হোয়াট? তুই হসপিটালে কি করছিস? ভাইয়া তুমি আসো, তারপর সব বলবো। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য একটা নতুন হ্যান্ডসেট নিয়ে এসো। তাজিম আর কিছু বলার আগেই তরু কলটা কেটে দেয়। তারপর সামনে থাকা নার্সের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার ফোন, আর থ্যাঙ্কস। ইটস ওকে, আপনার জ্ঞান ফিরেছে। আমি গিয়ে ডক্টরকে ইনফর্ম করে আসি। কথাটা বলে নার্স সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলাবও সবেমাত্র ডিনার শেষ করে নিজের রুমে এসেছে। তখনই তার ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ ডক্টর বলুন। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আর এটা জানানোর জন্যই আপনাকে কল করলাম। ও আচ্ছা, এটা তো ভালো কথা। ওনার যেই অবস্থা ছিল আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। সে তো আমরাও পেয়েছিলাম, তবে ভাগ্য ভালো যে ওনার হার্ট বুকের ডান পাশে। খুব অল্প লোকেরই এমনটা হয়, আর এই জন্যই ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে, নয়তো ওনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। থ্যাঙ্কস গড। যাই হোক, আপনারা ওনার সাহায্যে ওনার বাড়ির লোকদের ইনফর্ম করুন। আমি আগামীকাল সকালে না আসতে পারলেও বিকেলে একবার হসপিটালে গিয়ে দেখে আসব। আচ্ছা, ওনার পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? পুরোপুরি সুস্থ হতে তো টাইম লাগবেই। উনি বেঁচে গেলেও ক্ষতটা বেশ গভীর। 1 সপ্তাহ এখানে থেকে ট্রিটমেন্ট নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তা না হলে সময় লাগবে। হ্যাঁ, ওনার বাড়ির লোক যেটা ভালো মনে করে। আর আমাকে ইনফর্ম করার জন্য ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব। রাত 11টা। এসব কি করে হলো তরু? ভাইয়া আসলে আমি কি তুই তরু? এখন নিশ্চয়ই বলবি না যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস। ভাইয়া 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 করে কোনো লাভ নেই তরু, ভুলে যাস না আমিও কিন্তু আর ছোট নেই যে একটা বাহানা দিয়ে কথা এড়িয়ে যাবি। বল কি করে হলো এসব? অন্য সময় হলে তাজিম কখনোই তরুকে এত জোর করে প্রশ্ন করতে পারত না। তবে আজকে তাজিমের প্রশ্নের উত্তর দিতেই হবে তরুকে, সেটা দুজনেই খুব ভালো করেই জানে। আসলে ভাইয়া আমি নাইট ক্লাবে গিয়েছিলাম, তখনই কিছু মাস্ক পরা লোক এসে সেখানে আক্রমণ করে। ওখানে পুলিশের লোকেরাও ছিল, তো
গোলাগুলির এক পর্যায়ে একটা গুলি এসে আমার গায়ে লেগেছে। তারপর আমি জানি না কি হলো, আর আমি এখানেই বা কি করে এলাম। তরু যেভাবে কথাগুলো গুছিয়ে বলেছে, তাজিম কোনো সন্দেহ না করেই বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ রে তরু, বিপদ কেন তোর পিছে এভাবে লেগে থাকে বলতো? ভাগ্যিস তোর বড় কোনো ক্ষতি হয়নি। আমার তো ভাবতেই ভয় লাগছে, জানি না তোকে কে বা কারা তখন হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। তার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এবার যেটা আনতে বলেছি সেটা দাও। কি? আমার নতুন ফোন। তরুর কথা শুনে তাজিম তরুর দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এই নে, এখানে নতুন সিম কার্ডও আছে। তবে তোর আগের ফোনের কি হয়েছে? জানি না ভাইয়া, হয়তো কেউ নিয়ে গেছে। ও আচ্ছা, তুই রেস্ট নে, আমি ডক্টরের সাথে কথা বলে তারপর তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। তাজিম রাতে হসপিটালেই থাকে। সে ডক্টরের সাথে কথা বলে তরুকে 7 দিনের জন্য এখানে ভর্তি করে দেয়। যদিও তরু এখানে থাকতে রাজি হয় না, তবুও তাজিমের জোরাজোরিতে তাকে মানতেই হয়। সকালবেলা ভাইয়া তুমি যাও, আমার জন্য চিন্তা করো না। আমি তো এখন ঠিক আছি। আমি জানি মিটিংটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি যাচ্ছি তরু, আবার রাতে আসবো। তোর কিছু লাগলে এখানে নার্সদের বলিস, নইলে আমাকে কল করিস, কেমন? ওকে। এরপর তাজিম অফিসে চলে যায়। যাওয়ার আগে সে সাফওয়ানকে ফোন করে তরুর কথা জানিয়ে দিয়েছে। সাফওয়ান আসতে চাইলে তাজিম বারণ করে দেয়, কারণ সে চায় না তরু এই অবস্থায় হসপিটালে সিন ক্রিয়েট করুক। বিকেল 5টা নীলাপু ঠিক করলো যে সে এখন হসপিটালে গিয়ে মেয়েটাকে দেখে আসবে। সকাল থেকে সে বিউরোতেই ছিল আর ব্যস্ততার মধ্যেই ছিল, তাই সে সকালবেলা যেতে পারেনি। নীলাপু ড্রাইভ করছিল, তখনই তার ফোনে আয়ুর কল আসে, যেটা দেখে নীলাপু কলটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো নীল, কোথায় আছো? আমি তো হসপিটালের দিকে যাচ্ছি। কেন বলো তো? হসপিটালে কেন? তোমাকে না গতকাল একটা মেয়ের কথা বললাম যে আমাকে বাঁচিয়েছিল, তাকেই দেখতে যাচ্ছি। মেয়েটার সাথে কেন দেখা করতে যেতে হবে শুনি? মরে তো যায়নি, সামান্য একটু আঘাতই তো লেগেছে। হ্যাঁ, তবে আয়ু মেয়েটার সাথে কেসটা আর ওই দিনের ঘটনা সম্পর্কে কিছু কথা আছে, তাই দেখা করতেই হবে। ও আচ্ছা, আমি তো ভাবলাম তোমার সাথে আজকে কফি খেতে যাব, কিন্তু তুমি তো মনে হচ্ছে ব্যস্ত আছো। তুমি এখন ফ্রি আছো? তাই তো বলেছি বেবি। ওকে ডান, তাহলে আমি বরং পরে হসপিটালে যাব। তুমি একটা কাজ করো, হসপিটালের সামনের ক্যাফেতে চলে এসো, আমরা ওখানেই মিট করব। ওকে, আমি আসছি। আয়ু কলটা কেটে দিলেই নীলাবও গাড়িটা হসপিটালের পাশের ক্যাফের সামনে পার্ক করে ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে আয়ু এসে হাজির হয়। আয়ু নীলাবকে দেখেই এগিয়ে গিয়ে হাক করে, তারপর একসাথে গিয়ে একটা টেবিলে বসে। তারা দুজন সামনাসামনি বসে কথা বলছে, তবে কিছুটা দূর থেকে দুটো চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল, যেটা ওরা দুজনের কেউই খেয়াল করেনি। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ করে নিজের ফোনটা বের করে কাউকে ভিডিও কল দিল। তারপর পেছনের ক্যামেরা দিয়ে নীলাবু আর আয়ুকে দেখাতে লাগলো। ফোনের ওপাশের ব্যক্তিটি আর কেউ নয়, তরু। তরু দেশে আসার পর থেকে নীলাবের ওপর নজর রাখছে, যদিও দেশের বাইরে থাকাকালীনও সে নীলাবের ওপর নজর রাখত, তবে দেশে ফেরার পর সেটা আরও বেশি। নীলাবের ওপর বিভিন্ন সময়ে মোট 3 জন নজর রাখে, লিজা, আভিক আর বিভান। ওরা 3 জনই তরুর সাথে কাজ করেন, তার সাথে তরুর ভালো বন্ধু। লিজার প্রধান কাজই হলো নীলাবের উপর নজর রাখা। নীলাবও কখন কোথায় যায় কি করে সব কিছুর খবর রাখে তরু। নীলাবের কখনো এই বিষয়ে সন্দেহ হয়নি, কারণ তার ধারণা নেই যে কেউ তার উপর নজর রাখতে পারে। নীলাবও যখন আয়ুর সাথে কথা বলা শুরু করে, তখন লিজা ফোনটা হাতে নিয়ে নীলাবের পিছনের টেবিলে বসে পড়ে, যাতে নীলাবের সন্দেহ না হয়। তাই কিছু খাবারও অর্ডার করে। তরু এখনও লাইনে আছে। নীলাব আর আয়ুর কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে সে। লিজার কানে ব্লুটুথ আছে, যেটা দিয়ে সে তরুর কথা শুনতে পাচ্ছে আর সে অনুযায়ী কাজ করছে। তো বলো, আজকে হঠাৎ আমার সাথে দেখা করতে কেন মন চাইলো তোমার? নীল, তুমি এইভাবে বলছো যেন আমার তোমার সাথে দেখা করতে মনই চায় না।
ও তাই বুঝি। অবশ্যই চায়। আমাদের সেই ছোট্টবেলা থেকে রিলেশন। তোমাকে আমি কত ভালোবাসি তুমি সেটা জানো না? আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু। এবার বলো কি খাবে? এনিথিং। আসলে নীল, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হুম, তুমি যখন আমাকে ফোন করে বললে দেখা করতে চাও, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমার সাথে তোমার কথা আছে। তো বলো কি কথা? আসলে নীল বলো। আসলে নীল, আমার 6 মাসের জন্য লন্ডন যেতে হবে। আগামী মাসেই আমার ফ্লাইট। হোয়াট? তুমি আমার সাথে মজা করছো তাই না? না নীল, ওখানে ব্যালেট দলের জন্য অডিশন নেওয়া হচ্ছে। আর তুমি তো জানো এটা আমার স্বপ্ন যে আমি অনেক বড় ড্যান্সার হব। আমি যেই সুযোগটার জন্য এত বছর ধরে ওয়েট করছি, ফাইনালি সেটা পেয়েছি। কি হলো, তুমি কিছু বলছো না কেন নীল? নীলাভ কিছু না বলে কিছুক্ষণ আয়ুর দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলেই আয়ু নীলাভের হাত ধরে ফেলে। নীলাভ, তুমি কিছু না বলে এইভাবে কেন চলে যাচ্ছ? নীলাভ আয়ুর হাতটা ছাড়িয়ে বলল, কি বলবো আয়ু? কি শুনতে চাও তুমি? তোমার জীবনে সবকিছুরই মূল্য আছে, শুধু আমারই মূল্য নেই। আমি কোথায় ভাবলাম তুমি হয়তো আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছো। আচ্ছা, তুমি কি কখনো আমার কথা ভেবেছো? নীলাভ প্রচণ্ড পরিমাণে রেগে আছে। সে এটাও ভুলে গেছে তার আশেপাশে আরো লোকজন আছে যারা ওদের দিকেই তাকিয়েছিল। তরুর তো রাগে গা জ্বলে যাচ্ছে আয়ু নীলাভের হাত ধরেছিল দেখে। নীলাভ, প্লিজ আস্তে কথা বলো, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। আয়ুর কথা শুনে নীলাভ আবার চলে যেতে নিলেই আয়ু নীলাভকে জড়িয়ে ধরে। তরুর এবার আর সহ্যই হচ্ছিল না। সে তড়িঘড়ি করে উঠে আসতে নিলেই বুকে প্রচণ্ড ব্যথা পায়। তবে নীলাভের দেওয়া ব্যথার কাছে এই ব্যথা যেন কিছুই না। নীলাভ রাগের বশে আয়ুকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেই তরু কিছুটা স্বাভাবিক হয়। তখনই আয়ু বলে ওঠে, আচ্ছা নীল, তুমি যদি না চাও আমি লন্ডনে যাব না। আমার কাছে আমার এই স্বপ্ন থেকেও তুমি বেশি ইম্পর্ট্যান্ট। হয়তো এই সুযোগটা হাতছাড়া করলে আমি আর কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তাতে কি, আমি তোমাকে হারাতে চাই না। আয়ুর কথাতে নীলাভ কিছুটা শান্ত হলো আর ভাবতে লাগলো তার জন্য আয়ুর স্বপ্নটা পূরণ হবে না, সে এটা কখনোই চায় না। তাই সে কিছুক্ষণ ভেবে তারপর বলল, তুমি যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। নীলাভের কথা শুনে আয়ু নীলাভের হাত ধরে বলতে লাগলো, প্লিজ রাগ করো না, আমি তো বললাম আমি যাব না। আমি রাগ করিনি, আমি সিরিয়াস। আমি চাই না আমার জন্য তোমার জীবনের লক্ষ্যটা নষ্ট হয়ে যাক। একটা মানুষের জীবনে তার লক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি আয়ু। সত্যি বলছো নীলাভ? আমি যাব? হ্যাঁ বাবা, সত্যি। তুমি যাও, তবে আমার একটা শর্ত আছে। আর সেটা কি? এই মাসের তো আর মাত্র 15 দিন আছে, তাই তুমি যাওয়ার আগে রেগুলার আমার সাথে দেখা করতে হবে। ব্যাস এইটুকু? আমি কোথায় ভাবলাম তুমি কিস করতে চাইবে, তা না। আয়ু, তুমি তো জানোই আমি বিয়ের আগে এগুলো একদমই পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ জানি তো, একদম নিরামিষ। সেটাই। আচ্ছা, প্রতিদিন দেখা না করতে পারলেও 2 দিন পর পর দেখা করবো আমরা। তারপর আয়ু আর নীলাভ অনেকক্ষণ কথা বলল। ততক্ষণে রাত হয়ে গেছে প্রায়। চলো নীলাভ, আমি তোমার সাথে গিয়ে মেয়েটির সাথে দেখা করতে চাই। মেয়েটি তোমাকে কিভাবে বাঁচালো আমার খুব জানতে ইচ্ছে করছে। আয়ুর কথা শুনে নীলাভ ভ্রু কুঁচকে আয়ুর দিকে তাকাতেই আয়ু বুঝতে পারল সে ভুল কিছু বলে ফেলেছে। তাই কথা ঘুরিয়ে বলল, আরে আমি বলতে চেয়েছি মেয়েটিকে আমি থ্যাঙ্কস বলতে চাই। এইদিকে আয়ু নীলাভের সাথে আসবে শুনে তরু প্রচণ্ড রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর কিছু একটা ভেবে লিজাকে বলল, লিজা মেয়েটি যেন ওর সাথে এখানে না আসতে পারে। তুই জানিস যে তোকে কি করতে হবে। তরুর কথা শুনে লিজা একটা বাঁকা হাসি দিল, যার মানে হলো সে জানে তাকে এখন কি করতে হবে। নীলাভ আর আয়ু উঠে ক্যাফে থেকে বের হতে যাবে, তখনই লিজা ইচ্ছাকৃতভাবে আয়ুর সাথে ধাক্কা খায়, যার ফলে লিজার হাতে থাকা ড্রিঙ্কস পুরোটা গিয়ে আয়ুর জামাতে পড়ে যায়। এটা কি হলো? এই মেয়ে, তুমি কি কানা? চোখে দেখো না? আমার এত দামি জামাটা নষ্ট করে ফেললে। এক্সট্রিমলি সরি ম্যাম।
লিজার কথা শুনে আয়ুর মাথা গরম হয়ে যায় এবং সে লিজাকে থাপ্পড় মারতে যাবে তখনই নীলাবও তার হাত ধরে ফেলে। কি হচ্ছে আয়ু? তুমি এতটুকুর জন্য ওনার গায়ে হাত তুলবে নাকি? সরি নীলাভ, আমার মাথা ঠিক ছিল না। এই মেয়ে যাও এখান থেকে, আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে তুমি। কোথা থেকে যে আসে এরা, যত সব। আয়ুর কথাতে আর বিহেভিয়ারে লিজার রাগ উঠলেও সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নীলাভ, আমি এই অবস্থায় তোমার সাথে হসপিটালে যেতে পারবো না, আমি বাসায় চলে যাচ্ছি। তুমি একাই যাও, কেমন? বাই। আচ্ছা আয়ু, বাই। সাবধানে যেও। আর মনে রেখো, আগামী 15 দিন আমার সাথে রেগুলার দেখা করতে হবে কিন্তু। ডোন্ট ওয়ারি নীলাভ, মনে থাকবে আমার। তারপর আয়ু সেখান থেকে চলে যায় আর নীলাবও হসপিটালের দিকে রওনা দেয়। এদিকে আভিক আর বিভান তরুকে দেখতে এসেছিল। তারা হসপিটালে তরুর কেবিনে ছিল। বিভান বলে ওঠে, তরু প্লিজ, তুই ওই অ্যাঞ্জের জন্য অন্তত নিজের এভাবে ক্ষতি করিস না। আর ও তোর ভালোবাসা কখনোই বুঝবে না। আর ও একবার যদি জানতে পারে তুই তরুলতা এহসান, তাহলে বুঝতে পারছিস ও তোকে মেরেই ফেলবে। তরু হাতে থাকা ফোনের স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখে বলে, বিভান একটু ভুল বললি তুই। আমি এবার ওকে ভালোবাসি সেটা বোঝাতে আসিনি, ওকে আমাকে ভালোবাসতে বাধ্য করতে এসেছি। আর ও যাতে বুঝতে না পারে যে আমি তরুলতা, তার জন্যই তো তোদেরকে ডাকলাম। তুই বিভানের কথা বাদ দে তরু, তুই শুধু বল আর কি কি করতে হবে আমাদেরকে। ওই মেয়েটার গাড়িতে তো তোর কথা মতো বম লাগিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটাকে, ওকে মারলে আমাদের কি লাভ হবে? তরু বেশ কিছু কথা তাদের দুজনকে বুঝিয়ে দিল। শোন তাহলে, বুঝলি? সবকিছু শুনে আভিক বলল, তুই চিন্তা করিস না তরু, তুই যেভাবে বলেছিস সেভাবেই হবে। বিহান ক্ষীণ স্বরে বলে ওঠে, তরু তুই ভালো করেই কিন্তু জানিস নীলাভ কতটা ডেঞ্জারাস আর বুদ্ধিমান। ও যদি একবার সন্দেহ করে। বিভান, তুই এটাও জানিস আমি কতটা ভয়ঙ্কর। সেই আগে তরু এখন আর নেই। এই সব কিছুই আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছি। তাই যা হচ্ছে আর হবে সব আমার প্ল্যান মতোই হবে। জানি আগুন নিয়ে খেলতে নেই, কিন্তু এবার আমি পানি হয়ে না, নিজে আগুন হয়েই আগুনের সাথে খেলবো। বিভান কিছু বলতে নিলে তরু থামিয়ে দিয়ে বলে, ও 30 মিনিটের মধ্যে এখানে এসে পড়বে। ও 30 মিনিটের মধ্যে এখানে এসে পড়বে। আভিক, যা বলেছি তাড়াতাড়ি করে ফেল। বিভান দরজার দিকে যেতে যেতেই বলে, বিভান চল, আমাদের হাতে বেশি সময় নেই। বিভান একবার তরুর দিকে তাকায়। তরুও তার দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দেয়, যেটা দেখেও বিভান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আভিকের সাথে বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর তরু একটা বই বের করে পড়তে শুরু করে। অন্যদিকে, আপনারা এসব কি বলছেন? ডক্টর, যা বলছি তাই করুন। 123 নম্বর কেবিনে যে রোগীটা আছে তার সম্পর্কে তার ভাই আপনার কাছে যেসব তথ্য দিয়ে গিয়েছেন সেসব আমাদেরকে দিয়ে দিন। আর আমি এটা কেন করব? আর তাছাড়া এটা পুলিশ কেস। বিভান, উনি সোজাসুজিভাবে মানবে না, বুঝলি? ওনাকে ওটা দেখা। আভিকের কথাতে বিভান একটা বাঁকা হাসি দিয়ে নিজের ফোনটা বের করে ডাক্তারকে দেখায়, যেখানে ডাক্তারের একমাত্র মেয়েকে দেখা যাচ্ছে, যে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। এটা তো আমার মেয়ে। বিভান হাসি মুখে বলল, আপনার মেয়ে ডক্টর, একমাত্র মেয়ে। আহারে, মেয়েটার বয়স বড় জোড়ো 22 থেকে 23 হবে। বেচারিকে হয়তো আপনার একটা ভুলের জন্য তার মায়ের কাছে চলে যেতে হবে। কি করবে তোমরা? আভিক গাছাড়া ভাব নিয়ে বলল, বেশি কিছু না, আপনার মেয়ের গাড়িতে একটা বম লাগানো আছে, ফাইলটা না দিলে জাস্ট। আভিক, ওনার হয়তো বিশ্বাস হচ্ছে না। তুই একটা কাজ কর, ওনাকে এই রিমোটটাতে চাপ দিয়ে দেখিয়ে দে। না 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 প্লিজ, আমি এক্ষুনি দিচ্ছি। বলেই ডাক্তার ফাইলটা আভিকের হাতে দিয়ে দেয়। তারপর বিভান অন্য একটা ফাইল ডাক্তারের হাতে তুলে দিয়ে বলে, আমরা তাহলে আজকে আসি ডাক্তার, আর ভুলেও মুখ খুলবেন না।
আরে মুখ খুললেই বা কি, কোনো প্রমাণ তো নেই, শুধু শুধু নিজের মেয়েটাকে হারাবে। চল বিভান। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই নীলাবও ডাক্তারের কেবিনে ঢোকে, যাকে দেখেই ডাক্তার যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে থাকে। শুধু শুধু কেই বা পুলিশের ঝামেলায় পড়তে চায়। আরে এসিপি স্যার, আসুন বসুন। নীলাবও ডাক্তারের সামনে চেয়ারে বসে বলে, ডাক্তার, 123 কেবিনে যেই পেশেন্টটা আছে ওনার তো বাড়ির লোক এসেছিল তাই না গতকাল রাতে? আপনি তো সকালে ফোন করে বলেছিলেন, আর আমি ব্যস্ত থাকায় ঠিকভাবে পুরোটা শুনতেও পারিনি। ওনার বাড়ির লোক নিশ্চয়ই ওনার সম্পর্কে তথ্য দিয়ে গেছেন, এই ধরুন নাম, অ্যাড্রেস। আপনি একটা কাজ করুন, ওনার সম্পর্কে যা তথ্য পেয়েছেন সেগুলো দিন আমাকে। নীলাবের কথাতে ডাক্তার বিভান যেই ফাইলটা হাতে দিয়েছিল সেটাই নীলাবকে দেয়। নীলাব সেটা খুলে দেখতে থাকে। কেন জানি না ফাইলটা দেখার পর তার একটু অদ্ভুত লাগছে। নামটা তার পরিচিত পরিচিতই লাগছে, তবে ঠিক মনে করতে পারছে না যে নামটা সে কোথায় শুনেছে। এনিথিং রং মিস্টার খান? নাথিং ডাক্তার, আমি কি এই ফাইলের একটা কপি করে নিতে পারি? অবশ্যই নিন। তারপর নীলাবও এখানের কাজ শেষ করে তরুর কেবিনের দিকে এগোতে লাগলো। এদিকে তরু অনেকক্ষণ ধরে নীলাবকে দেখার জন্য পাগল হয়ে আছে। তরু কুল ডাউন। ওর সামনে এভাবে বিহেভ করলে ও মুহূর্তেই তোকে ধরে ফেলবে। তোর এতদিনের অপেক্ষার প্ল্যানিং সব ভেস্তে যাবে। ওর সামনে প্রথমবারের মতো কোনো ভুল করা যাবে না। তরু নিজেকে বলছে আর নিজেকে তৈরি করছে। তখনই নীলাব দরজা খুলে কেবিনে ঢোকে, আর দুজনে চোখাচোখি হয়ে যায়। কেউ চোখ সরাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলাব চোখ সরিয়ে নেয় এবং তরুর সামনে একটা চেয়ার টেনে সেখানে বসে পড়ে। তরু তখনও নীলাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিস ত্রানা চৌধুরী, বাবা রাফিজ চৌধুরী, মা রাহনুমা নাজনীন, এম আই রাইট? নীলাবের কথাতে তরু ভ্রু কুঁচকে নীলাবের দিকে তাকায়। ইউ আর রাইট। সো হোয়াট? আমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত মিস ত্রানা? পরিচিত হলে আপনি কি আমাকে চিনতেন না মিস্টার হোয়াট এভার ইউ আর? নীলাভ, আমি এএসপি নীলাভ জাহির খান। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেদিন ক্লাবে আমাদের ফার্স্ট মিটিংয়েই তো আমার নামটা বলেছিলাম। এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার তো কথা না। মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে। মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে দুটো কারণে। প্রথমত, যদি সে ক্রিমিনাল হয়, আর দ্বিতীয়ত, এতক্ষণ চোখে চোখ রেখে কথা বললেও তরু এবার চোখ সরিয়ে নেয়। দ্বিতীয়ত, যদি সে ভিকটিম হয়। তো আপনি ইনডিরেক্টলি বোঝাতে চাইছেন আপনি এই দুটোর মধ্যে কোনোটাই না। তরু মুখে কিছু না বলে একটা রহস্যময়ী হাসি দেয়। মিস, আপনি কি সত্যি আমাকে চেনেন না, নাকি না চেনার ভান করছেন? আমি সত্যি আপনাকে চিনি না এসপি সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত কিভাবে থাকবো বলুন তো? একজন অপরিচিত মানুষ নিশ্চয়ই অন্য আরেকটা অপরিচিত মানুষকে লাভবার্ড বলে সম্বোধন করবে না, তাও আবার একবার না, পরপর দুবার। কথাটা শুনে তরু আবার নীলাবের চোখে চোখ রাখে এবং আবার একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, ওটা তো ওভারডোজ আর সাইড এফেক্ট ছিল এসপি সাহেব। ওভারডোজ সাইড এফেক্ট মানে? আপনি ভুলে গেলেন? আরে আমি তো তখন ড্রাগ ছিলাম। একসাথে ওয়াইন আর হুইস্কি খাওয়ার ফলে সাইড এফেক্ট স্বরূপ আপনাকে ওইসব বলে ফেলেছিলাম। তো আপনি আমাকে চেনেন না? এক প্রশ্ন বারবার করলেই কি উত্তর ভিন্ন হয়ে যাবে? আমাকে বাঁচিয়েছিলেন কেন মিস চৌধুরী? আমার মনে হয়েছিল আপনাকে বাঁচানো উচিত, আর আমি জানতাম আমার কিছু হবে না, তাই বাঁচিয়েছিলাম। শুধুই এই জন্য? আজব, এখন কি কাউকে বাঁচানোর জন্য কারণ খুঁজবেন নাকি? কোথায় আমি আপনাকে বাঁচালাম থ্যাংক ইউ বলবেন তা না। তরু নিজের কথা শেষ করার আগেই নীলাবও প্যান্টের পকেট থেকে তরুর ফোনটা তরুর সামনে ধরে, যেটাতে নীলাবের ছবি ওয়ালপেপার দেওয়া ছিল। ফোনটা দেখা মাত্রই তরুর চোখ বড় বড় হয়ে যায়।
সে পাশের টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিতে গেলেই গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। তার সাথে তরুও পড়ে যেতে নিলেই নীলাবও এক হাত টেবিলের সাথে ঠেকিয়ে তরুকে নিচে পড়া থেকে আটকায়। আমার ছবি আপনার ফোনের ওয়ালপেপারে কি করছে আমাকে বলবেন মিস চৌধুরী? বলে নীলাবও নিজের হাতটা সরিয়ে নেয়। তরুও নিজেকে সামলে সোজা করে বসে। তারপর আবার একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলে, এটা আমার ফোন না। হোয়াট? আপনি বলতে চাইছেন এটি আপনার ফোন নয়? মিস চৌধুরী, ফোনটি কিন্তু আপনার কাছে থেকেই পাওয়া গেছে। তো আমার থেকে পাওয়া গেলেই কি ফোনটা আমার হয়ে যাবে? আমি তো ফোনটি ক্লাবের মাঝেই পরে পেয়েছিলাম, আর আমি ড্রাগ ছিলাম, তাই আমি ফোনটা কুড়িয়ে নিজের কাছেই রেখে দিয়েছিলাম। মিস ত্রানা, আপনি মিথ্যা বলছেন। আমি খুব ভালো করেই জানি ফোনটি আপনার, কারণ আমি তখন এই ফোন দিয়েই আপনাকে আমার ছবি তুলতে দেখেছিলাম। কি প্রমাণ আছে যে এটা আমার ফোন? আর আমি বললাম তো ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি, আর আমি আবার বলছি আমি তখন ড্রাগ ছিলাম। তাই হয়তো আপনার ছবি তুলেছি, নয়তো আমি কেন আপনার ছবি তুলবো বলুন? আর ছবি কিন্তু ফোন লক থাকা অবস্থাতেও তোলা যায়। তরুর কথা শুনে নীলাভের রাগ উঠে যায়। সে জানে তার সামনে বসে থাকা মেয়েটি তাকে মিথ্যা বলছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই যে সে সেটা প্রমাণ করে দিতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি যে একটা মার্ডার করেছেন সেই ব্যাপারে আপনি কি এক্সকিউজ দেবেন মিস ত্রানা? নীলাভের কথাতে তরুর মনে পড়ে যায় যে তখন নীলাভকে বাঁচানোর সময় যে নীলাভকে গুলি করেছিল তরু তাকে শ্যুট করে দিয়েছিল। এবার তরু চিন্তা হতে থাকে তাকে লোকটাকে মেরে ফেলার জন্য না, নীলাভ তাকে সন্দেহ করছে সেই জন্য। ব্যাস মিস্টার নীলাভ জাহির খান, আমি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাছাড়া আপনাকে তো আমাকে কোনো জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়নি, তাই না? বিনা ওয়ারেন্টিতে আপনি আমাকে এত কিছু জিজ্ঞেস করতে পারেন না। তো আপনি চাইছেন আপনার এই ব্যাপারটা কোর্টে উঠুক? আমি তো জাস্ট চাইছিলাম, যেহেতু আপনি আমাকে বাঁচিয়েছেন। নীলাভ নিজের কথা শেষ করার আগেই তরু তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না এসপি সাহেব, আপনি আপনার দায়িত্ব পালন করুন। তরুর কথা শুনে নীলাভও তরুর দিকে একবার রাগী চোখে তাকালো। তরুর এরকম অ্যাটিটিউড তার একদমই ভালো লাগেনি। তরু এক দৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। আর সত্যি বলতে তরুর এরকম চাহনি নীলাভের রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ যতবার তরু তার দিকে এমন করে তাকায় ততবার তার মনটা না চাইতেও শান্ত হয়ে যায়। সে চাইলেও আর তরুর প্রতি তার রাগটাকে প্রকাশ করতে পারে না। নীলাভ আর কিছু না বলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। সামনের দিকে ফিরে চলে আসতে নিলেই তরু বলে ওঠে, এসপি সাহেব, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে কিছু বলতে ভুলে গেছেন? শব্দগুলো তীক্ষ্ণ হয়ে আঘাত করলো নীলাভের শ্রবণে। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তরুর চোখে চোখ রাখে। তরু ভ্রু সামান্য কুঁচকে যায়, কিন্তু জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তরু ততক্ষণে নিজের অস্থিরতা সামলে উঠে এসে তার সামনে দাঁড়ায়। বুকের ওপর দুই হাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত অবাক হচ্ছেন কেন? আরে আমি যে আপনার জীবন বাঁচালাম, আমি কি একটা ছোট্ট ধন্যবাদও ডিজার্ভ করি না এসপি সাহেব? নীলাভের ঠোঁট কাঁপে, কণ্ঠ স্নায়বিক হলেও করা। ওহ থ্যাংক ইউ মিস চৌধুরী আমার জীবন বাঁচানোর জন্য, কিন্তু আপনি ওই লোকটাকে শ্যুট করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাই একটু সাবধানে থাকবেন। আর প্রার্থনা করবেন যাতে আমার সাথে এটাই আপনার শেষ দেখা হয়, কারণ পরবর্তীতে হয়তো আমার কাছে প্রমাণ আর ওয়ারেন্টি দুটোই থাকবে। সো বি কেয়ারফুল। কণ্ঠে কোনো কোমলতা নেই, শুধু ঠান্ডা সতর্কতা। কথা শেষ করে সে সেখান থেকে নির্দয়ভাবে চলে যায়। তরু পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া নীলাভের পা ফেলার প্রতিটি শব্দ যেন তরুর বুকে ছুরির মতো বিঁধে যাচ্ছিল। যতক্ষণ দেখা যায় তরুর চোখ ঠিক ততক্ষণ তার উপর স্থির থাকে, কিন্তু যখন নীলাভ দৃষ্টির বাইরে চলে যায় তখন যেন এক ঝটকায় রুমে অন্ধকার নামে। তরু পাগলের মতন হেসে ওঠে। সেই হাসি ছিল বিক্ষিপ্ত, শূন্যতায় আচ্ছন্ন।
দরজা বন্ধ করে সে রুমের জিনিসপত্র একের পর এক ছুঁড়ে ফেলতে শুরু করে। চেয়ার, ফুলদানি, টেবিল ভাঙচুরের শব্দে বাইরে থাকা নার্সরা আতঙ্কে ছুটে আসে। প্লিজ দরজা খুলুন। নার্সদের চিৎকারে রুমটা আরও ভারী হয়ে ওঠে, কিন্তু তরুর কানে কিচ্ছু ঢোকে না। সে যেন এক ভিন্ন জগতে ঢুকে গেছে। শেষ পর্যন্ত নার্সরা ডাক্তারের শরণাপন্ন হয়। ডক্টর ঘটনা শুনে দেরি না করে তাজিমকে ফোন করেন। যেহেতু তরুর একমাত্র নিকট মানুষ হিসেবে তাজিমই নম্বর দিয়ে গিয়েছিল। ভাঙচুর করে ক্লান্ত হয়ে তরু এক কোণে বসে পড়ে, যেন চারপাশের ধ্বংসস্তূপের মাঝে সে একটা ভাঙাচোরা মূর্তি। হাত পা কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী, নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে। আর তখনই কাঁপা কণ্ঠে তরু প্রশ্ন করে, কেন কেন তুমি সবকিছু না জেনে সবসময় আমাকেই দোষারোপ করো? আমি ওকে খুন না করলে ও তো তোমাকে আবার শুট করতো, লাভ। তার কণ্ঠে হাহাকার আর চোখে অন্ধ এক আবেগ। একসময় তরুর দৃষ্টি পড়ে মেঝেতে পড়ে থাকা ছুরিটার ওপর। তার চোখ জ্বলজ্বল করে ওঠে, যেন রুমের অন্ধকারের মাঝে সেই ছুরি একমাত্র উজ্জ্বল বস্তু। তরু হঠাৎ উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ছুরিটা তুলে নেয়। মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো যে আমাদের মাঝে আসার চেষ্টা করবে। তবে তার আগে আমাকে নিজের শাস্তি দিতে হবে। এক গা শিরশিরে উন্মাদনায় সে নিজের হাতের উপর ছুরিটা চালাতে শুরু করে। যেখানে পুরনো দাগ ছিল সেখানে নতুন ক্ষত তৈরি হয়। রক্তে লাল হয়ে যায় মেঝে। ধীরে ধীরে তরুর দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। ছুরিটা হাত থেকে পড়ে যায়, সেই সাথে তরু নিজেও হেলে পড়ে যায় মেঝেতে। কিন্তু তার চোখ বন্ধ হবার ঠিক আগে অতীতের কিছু ঝলক তার মস্তিষ্কে ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক স্টার্ট। দিনটা ছিল উজ্জ্বল রোদেলা। বিশাল এক পুরনো প্রাসাদ স্বদেশ বাড়ির সামনে সোনালি রোদ গড়িয়ে পড়ছে সবুজ ঘাসের গায়ে। বাড়িটার সামনে একটা শ্বেত পাথরের ফলকে লেখা এহসান মঞ্জিল। একটা 11 বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির বিশাল বাগানে ঢোকে। অশ্রু জলে ভেজা তার গাল। কিন্তু হঠাৎ দূর থেকে একটা ছেলের হাসির শব্দ তার কান ছুঁয়ে যায়। সেই মুহূর্তে তার কান্না থেমে যায়। চেহারায় জেগে ওঠে এক অসম্ভব উজ্জ্বলতা। সে 2 হাতে চোখ জোড়া মুছে দ্রুত এগিয়ে যায় সেই হাসির উৎসের দিকে। বাগানের মাঝখানে থাকা একটি বেঞ্চের উপর বসে বই পড়ছিল এক 16 বছর বয়সী কিশোর। কখনো ঠোঁটের কোণে হাসি ফুটছে, কখনো চোখের পাতায় ভাবনার ছায়া। মেয়েটি চুপচাপ গিয়ে তার সামনে দাঁড়ায়। ছেলেটা বইয়ে এতটাই মগ্ন ছিল যে মেয়েটিকে খেয়াল করেনি, কিন্তু মেয়েটি মন্ত্রমুগ্ধের ন্যায় তার দিকেই তাকিয়েছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দৃশ্যটি দেখছে। প্রায় 15 মিনিট পর হঠাৎ ছেলেটি বই থেকে চোখ তুলে মেয়েটিকে দেখতে পেয়ে চমকে ওঠে। আরে তরু, তুই? আমি তো তোকে হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। লাভ, আমি। তুমি কি পড়েছিলে এতক্ষণ? নীলাবও বিরক্তি মেশানো গলায় উত্তর দেয়। উফ তরু, কতবার বলেছি লাভ বলে ডাকবি না আমাকে। আমার নাম লাভ নয়, নীলাভ। তরু নিজের কোমরে হাত রেখে অভিমানী ভঙ্গিতে বলে, লাভ আর লাভ। আর আমিও তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে এত বড় নাম ধরে ডাকতে পারবো না। লাভই বলি না, কি হবে বললে? নীলাভ যেন ক্লান্ত, কিছু বুঝিয়ে উঠতে পারছে না। একটু ভেবে বলল, কি হবে? আসলে তরু, তুই যতবার লাভ বলে ডাকিস আমাদের আশেপাশের মানুষ আমাদের দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকায় আর হাসে। আর তুই কি আদৌ জানিস যে লাভ কাকে বলে? তরু কোমরে হাত রেখেই গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো, কাকে বলে শুনি? নীলাভও একটু থেমে অস্পষ্টভাবে বলে, অনেক আপন আর প্রিয় কাউকে বলে। তরুণ নিঃসংকোচে বলে ফেলে, তো তুমিই তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। কথাটা বলার পর এক মুহূর্ত নীরবতা নামে। বাতাস যেন ভারী হয়ে আসে। দেখ তরু, তুই এখনো অনেক ছোট, এসব বুঝবি না, তাই আমাকে লাভ বলে ডাকবি না। আর আমার নাম নীলাভ, সেটা বলেই ডাকবি। তরু মন খারাপ করে বলে, তো আমার নামও তো তরুলতা, আমাকে কেন তরু বলে ডাকো? নীলাভও থমকে যায়, যেন উত্তর হারিয়ে ফেলেছে। শেষমেশ মুচকি হেসে বলে, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, তোর যা ইচ্ছা বলিস, কিন্তু প্লিজ আশেপাশে যখন
লোক থাকবে তখন বলবি না, কেমন? তরু মুখ ফুলিয়ে বলে। আচ্ছা, কিন্তু তখন কি বলবো? নীলাবও একটু ভেবে বলে। তখন ভাইয়া বলবি, নয়তো আয়ুর মতো নীল বলবি। মুহূর্তে যেন আকাশে এক চিলটে মেঘ এসে রোদ ঢেকে দেয়। আয়ু নামটা শুনে তরুর মুখমণ্ডলে রং পাল্টে যায়। চোখে মেঘ জমে, ঠোঁটে অনুচ্চারিত বিরক্তি। এর ঠিক পরে 14 বছর বয়সী আয়ু সেখানে এসে হাজির হয়। হঠাৎ করে সে নীলাবকে জড়িয়ে ধরে। নীলাবও অবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে তরু এগিয়ে এসে আয়ুকে জোরে ধাক্কা দেয়। আয়ু মাটিতে পড়ে যায় আর হাতে কাঁটা ঢুকে রক্ত বের হতে থাকে। নীলাব ভয়ে ছুটে যায় আয়ুর কাছে। আয়ুকে তুলতে তুলতে তার জামা থেকে ময়লা ছাড়ে, বেঞ্চিতে এনে বসায়। আয়ুর কান্না থামার নাম নেই। তরুর চাহনি তখন যেন আগুনে পোড়া ছাই, নীরব অথচ ধ্বংসাত্মক। সে কিছু না বললেও চোখে ছিল ক্রুদ্ধ দাবানলের ছায়া। আয়ু, তুমি ঠিক আছো তো? নীল, তুমি দেখলে তোরা আমাকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? আমার না খুব ব্যথা করছে নীল। নীলাব ফিরে তাকায় তরুর দিকে, রাগী কণ্ঠে শুধায়। তরু, তুই কেন ওকে ধাক্কা দিলি? বেশ করেছি, ধাক্কা দিয়েছি। ওর এত বড় সাহস, ও আমার সামনে আমার লাভকে জড়িয়ে ধরে। জানো তো নীলাভ, মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় তোর সৎ মা জহুরা আন্টি ওর সাথে ঠিক করে। ওকে সে শাসনে রাখে, সেটাই ঠিক। আর ওকে যে উনি পাগল বলে না, সেটাও ঠিক। ও সত্যি একটা পাগল। আয়ুর কথায় তরুর চোখে যেন বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু সে চুপ থাকে। একরাশ আশা নিয়ে নীলাভের দিকে তাকায়। হয়তো এবার সে প্রতিবাদ করবে, আয়ুকে থামাবে। কিন্তু নীলাভও কিছু না বলে বাড়ির দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর সে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে আসে। আয়ুর হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীলাভ, আমার না এখনো ব্যথা করছে। আমি গিয়ে জহুরা আন্টির কাছে বিচার দেব। তার দরকার নেই তরু, এক্ষুনি তোমাকে সরি বলবে, তাই না তরু? বলবি না বল? তরুর ঠোঁট কাঁপে, তার মনে হয় বুকটা ফেটে যাবে, কিন্তু সে মুখ নামিয়ে বলে সরি। বলে তরু নীলাবের চোখের আড়ালে ফার্স্ট এড বক্সটা থেকে ছুরিটা নিয়ে দৌড়ে চলে যায়। নীলাব তরুর পেছনে যেতে নিলেই আয়ু আটকিয়ে বলে। আরে নীলাভ, ওকে যেতে দাও তো। তুমি জানো আমি আমার স্কুলের জন্য একটা ড্যান্স শিখেছি। চলো না আমার সাথে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা, তুমি যাও, আমি এটা রেখে আসছি। আচ্ছা। আয়ু চলে গেলে নীলাব বক্সটা গোছাতে থাকে, কিন্তু ছুরিটা সে পায় না। ছুরিটা কোথায় গেল? কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল। নীলাব ছুরিটা খুঁজতে খুঁজতে পেছনে ফিরে তাকাতেই যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে তরু দাঁড়িয়ে আছে, আর তার এক হাতে ছুরি, আরেক হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যেখানে স্পষ্ট একটা কাটা দাগ। দৃশ্যটা দেখে কয়েক মুহূর্তের জন্য নীলাব স্তব্ধ হয়ে যায়। লাভ, দেখো আমার হাতও কেটে গেছে, আর আয়ুর থেকেও বেশি রক্ত পড়ছে। তরুর কথা শুনে নীলাবের হুঁশ ফিরে এবং সে অনেক বেশি রেগে যায়। এটা তুই কি করেছিস তরু? কেন করেছিস বল? নীলাব রাগী চোখে তরুকে দেখছে, কিন্তু তরু একদম স্বাভাবিক। তার চেহারা দেখে একটুও কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার জন্য আয়ু ব্যথা পেয়েছে, আর তার জন্য তুমি আমার উপর রাগ করেছো, তাই আমি নিজের হাত কেটে নিজেকে শাস্তি দিয়েছি। এখন নিশ্চয়ই তুমি আর আমার উপর রাগ করে থাকবে না। তরু হেসে হেসে কথাগুলোই বলছিল। অন্যদিকে তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে নীলাবের জ্ঞান হারিয়ে ফেলবার উপক্রম। তখনই সেখানে 20 বছর বয়সী নেহা এসে উপস্থিত হয়। নেহাকে আসতে দেখে নীলাব দৌড়ে গিয়ে নেহার সামনে গিয়ে বলতে থাকে, আপু, দেখো তরু কি করেছে। নীলাব তরুর দিকে ইশারা করলে নেহা ভ্রু কুঁচকে তাকায়। নীলাব আর কিছু বলতে পারে না। তরুর অবস্থা দেখে রীতিমতো কাঁপছে সে। তরু তার দিকে আসতে নিলেই নীলাব বলে ওঠে, না, একদম আমার কাছে আসবি না। আন্টি ঠিকই বলে, তুই সত্যি একটা সাইকো, তোর মাথায় সমস্যা আছে। নীলাবের কথা শুনে ছোট্ট তরু কিছুই বুঝে উঠতে পারে না যে নীলাব কেন এসব বলেছে। তখন নেহা নীলাবকে আড়াল করে বলে, নীলাভ, তুই এখান থেকে যা, আমি দেখছি। কিন্তু আপু, ওর হাত তো অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ করে দেই। আমি করে দিচ্ছি, তুই যা, চিন্তা করিস না। নীলাব আরেকবার তরুর দিকে তাকায়। ঘেমে নিয়ে নীলাবের একাকার অবস্থা। এদিকে
তরু নিষ্পলক চোখে তার দিকেই তাকিয়ে আছে। নীলাবও তরুর চাহনি এড়িয়ে সেখান থেকে চলে যায়। নীলাবও চলে যাওয়ার পর নেহা তরুর হাত ব্যান্ডেজ করতে করতে বলে, হ্যাঁ, এটা কি তরু? কেন করছিস এমন? আমি তো লাভ মানে ভাইয়ার রাগ ভাঙানোর জন্য করেছি। ভেবেছি ভাইয়া খুশি হবে, কিন্তু ও তো মনে হয় আরো বেশি রাগ করলো। আরে, কে বলেছে ও রাগ করেছে? তরু চোখ দুটো মুছে বলে, তার মানে তুমি বলতে চাইছো ও রাগ করেনি? হুম, ও তো খুশিই হয়েছে। তুই নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দিয়েছিস, এতে তো মনে মনে ও খুশি হয়েছে। তরু, খুব ভালো করেছিস তুই নিজেকে শাস্তি দিয়ে। তুই তো বড় হয়ে গিয়েছিস তরু, দেখবি এরকম করতে থাকলে নীলাপ তোকে ঠিকই ভালোবাসবে। সত্যি বলছো আপু? তরু। সেদিন ছোট্ট তরু নেহার প্রতিটা কথা বিশ্বাস করে নেয়। সে বোঝে না যে সেই দিনই তার ভেতরে জন্ম নিয়েছিল এক গভীর ভালোবাসা। ঘরের বাতাস থমকে গেছে, জানালার পর্দা ধীরে ধীরে দুলছে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আরও বেশি নিঃসঙ্গ নির্বাক। বিছানার পাশ ফিরে শুয়ে আছে তরু, তার হাতে স্যালাইনের টিউব ঝুলছে। পাশে চুপচাপ বসে আছেন ডাক্তার ও তাজিম। তাজিম গম্ভীর গলায় বলে, ডাক্তার আপনি যান, আমি কিছুক্ষণ পর আপনার সঙ্গে কথা বলছি। ডাক্তার কেবল একবার তরুর দিকে তাকিয়ে তারপর গলাটা নরম করে বলল, ঠিক আছে, তবে প্লিজ ভবিষ্যতে যেন এরকম কিছু না হয়। বলে তিনি নীরবে চলে যান। ঘরে তীব্র নীরবতা। তাজিম তরুর দিকে ফিরে তাকায়, চোখে এক অদ্ভুত মায়া, যন্ত্রণার গভীর ছায়া। তারপর রাগ আর বেদনার মিশ্র স্বরে ডাকে, তরু। তরুর দেহে যেন কোনো প্রাণ নেই। সে শুয়ে আছে নিথর, চোখের পাতা পর্যন্ত স্থির। তাকে দেখে মনে হচ্ছে সে এখন আর অনুভব করে না কিছুই। সে কেবল একটা জড় বস্তু। তাজিম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, তরু কেন করছিস তরু উত্তর দিল না। তরু কেন করছিস এমন? চুপ করে থাকিস না প্লিজ। তরু কেন বলতে পারছিস না তাকে? সে তোর জীবনটা এলোমেলো করে দিয়ে গেছে তরু। তবুও কেন তার জন্য নিজেকে বারবার ক্ষতিবিক্ষত করছিস কেন? তরুর চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে ওঠে। বিকজ আই লাভ হিম। শুনেছো তুমি? আমি তাকে ভালোবাসি, আর তাকে যদি না পাই আমি সবকিছু ধ্বংস করে দিব। তাকে আমার চাই, আর এমন পরিস্থিতি তৈরি করব যাতে সে আমাকে ভালোবাসতে বাধ্য হয়। তাজিম চোখ বন্ধ করে একটু সময় নেয়। বোনের এই উন্মত্ততা সহ্য করা সহজ নয়। তোর যা ইচ্ছা কর, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিস না। যদি আমাকে আটকানোর চেষ্টা না করো, আমাকে সাহায্য করো তাহলে। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর হৃদয়ের গহীন থেকে উঠে আসে তাজিমের সম্মতি। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে তুই কথা দে আর কখনো এমন করবি না। তরুর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি। সেই হাসি বেদনার, অবজ্ঞার এবং নিয়তির প্রতি একরোখা চ্যালেঞ্জ। মাথা নেড়ে সায় দেয় সে। এবার বল আমাকে কি করতে হবে? তরুর কণ্ঠে ধীরে ঝরে পড়ে পরিকল্পনার প্রথম ধাপ। বেশি কিছু না, জাস্ট আমার পরিচয় লুকিয়ে রাখতে আমাকে সাহায্য করতে হবে, আর আমাকে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তাজিম চোখ বড় বড় করে তাকায় তরুর দিকে। তুমি কিন্তু বলেছো যে আমাকে সাহায্য করবে। তাজিম কোনো জবাব না দিয়ে কেবিন ছেড়ে বাইরে চলে আসে। ঠিক তখনই করিডোরে মাইশার সঙ্গে দেখা হয়ে যায়। মাইশার মুখে তাজিমকে দেখে আনন্দের ঢেউ খেলে যায়। আরে তানজিম, তুমি এখানে? তাজিম ভেতরে ভেতরে বিরক্ত হলো, মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তোলে। আরে মাইশা তুমি? আমি তো 2 দিন আগেই বাংলাদেশে এসেছি। তুমি এখানে কি করছো? আমি তো গত মাসেই এখানে নিউরোলজিস্ট হিসেবে জয়েন করছি। তা তুমি কি এখন থেকে বাংলাদেশে থাকবে তানজিম? কথার মাঝে মাইশার ফোন বেজে ওঠে। সেই সুযোগে তাজিম একটানা হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সকাল 10টা। সূর্যের তেজ ধীরে ধীরে শহরের জানলাগুলোকে আলতো করে গরম করে তুলেছে। নীলাভ তার অফিসে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। গায়ে অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে ঘুম নেই, বরং সিদ্ধান্তে দৃঢ়তা আর পরিকল্পনা ছায়া।
সাফের শাহরিয়ার কেস নিয়ে সে আজ নতুন একটি স্ট্র্যাটেজি বানিয়েছে এবং সেটি সে বুঝিয়ে দিচ্ছে সহকর্মীদের। সকালবেলার প্রথম ব্রিফিং রুম যেন গরম কফির গন্ধে মিশে আছে রুদ্ধশ্বাস তদন্তের উত্তাপে। নীলাভ, মিনার সহ আরও কয়েকজন অফিসার দাঁড়িয়ে। হঠাৎ গলার স্বর শক্ত করে নীলাভ বলে উঠল, সেদিন বেঁচে যাওয়া লোকটার কি অবস্থা? মিনার এগিয়ে এসে কাগজপত্র দেখে দ্রুত জবাব দেয়, অবস্থা এখন আগের মতোই, কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবে চিকিৎসা চলছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে কথা বলার মতো কন্ডিশনে চলে আসবে। নীলাভ একবার ভ্রুকুচকে ভাবল, তারপর মাথা নেড়ে বলে, গুড। শোনো, ওর লোকেশন যেন কেউ না জানতে পারে। ফুল প্রোটেকশনে রাখবে লোকটাকে। আর হ্যাঁ, কথা বলার মতো কন্ডিশনে আসলেই আমাকে কল দেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সবাই সবার কাজে মনোযোগ দাও। কথা শেষ করে নীলাভ ডেস্কে রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল দেখতে শুরু করে। আলো ছায় ফাইলে জমে থাকা ধুলোবালি যেন তদন্তের ক্লান্তি আর সময়ের চিহ্ন। এমন সময় আবার ফিরে আসে মিনার, হাতে আরেকটি ফাইল। স্যার, আপনি যে মেয়েটার বিষয়ে ইনফরমেশন দিয়ে যাচাই করতে বলেছেন, সেই মেয়ের ব্যাপারে সবকিছু খতিয়ে দেখা হয়েছে। নীলাভ ফাইলগুলো নামিয়ে রেখে মিনারের দিকে ঘুরে তাকায়, চোখে তীক্ষ্ণ আগ্রহ। বাহ, এত তাড়াতাড়ি সব কালেক্ট করতে পারবে ভাবিনি। বলো তাহলে, সব ইনফরমেশন কি সঠিক ছিল? মিনার কিছু কাগজ উল্টে চেক করে আবার ফাইলের ওপর চোখ বুলিয়ে জানায়, ইয়েস স্যার, মেয়েটার নাম তন্না চৌধুরী, বাবা রাফি চৌধুরী, আর মায়ের নাম রাহানুমা নাজনীন। মেয়েটির মা 12 বছর আগেই মারা গিয়েছে। মেয়েটা পড়াশোনার জন্য 12 বছর লন্ডনে ছিল। 3-4 দিন আগেই বাংলাদেশে ব্যাক করেছে। নীলাভ মনোযোগ দিয়ে শুনছিল। এবার সে একটু সামনে ঝুঁকে প্রশ্ন করে, তার ফ্যামিলিতে বর্তমানে কারা কারা আছে আর তাদের পেশা কি, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছো? তার বাবা একজন বিজনেসম্যান, আর সেই মেয়েটাই তাদের একমাত্র সন্তান, তাছাড়া আর কেউ নেই। ওয়েট, বিজনেসম্যান রাইট? জি স্যার। এবার নীলাভ বুঝতে পারল যে কেন নামটা তার পরিচিত লেগেছিল। হয়তো বাবার মুখে কিংবা ভাইয়ের কোনো আলোচনায় কখনো শুনেছিল। যেহেতু মেয়েটির বিরুদ্ধে কোনো সন্তোষজনক কিছু পাওয়া যায়নি, নীলাভ এবার আর মনোযোগ সেদিকে না নিয়ে একটা প্রশান্তের নিঃশ্বাস ফেলে ডেস্কে ফিরে যায়। 2 দিন পর বিকেলবেলা রোদ কিছুটা নরম হয়ে এসেছে। শহরের ভিড় কমে এসেছে ক্যাফের কোণার দিকটায়। উইন্ডো সিটে বসে আছে নীলাভ আর আয়ু মুখোমুখি। নীলাভের সামনে রাখা তার প্রিয় ব্যানানা মিল্কশেক ঠোঁটে নিয়ে এক চুমুক দিয়ে সে হালকা হেসে বলে, তাহলে তুমি তোমার কথা রাখলে, তাই না? আয়ু কোনো উত্তর দেয় না। তার দৃষ্টি জানালার বাইরের দিকে স্থির, কিন্তু মনে মনে যেন অন্য কিছু চলছে। চিন্তিত চোখে নীলাভ তার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, আর ইউ ওকে আয়ু? আয়ু এবার চারপাশটা একবার দেখে নেয়। ক্যাফের ফিকে আলো আর দূরের কোলাহল ভেদ করে সে নিচু স্বরে বলে ওঠে, আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলেছি নীল। আমার নতুন নাম্বার দিয়ে তোমাকে আজকে সকালেই কল দিয়েছিলাম, দেখো ওটাই আমার নতুন নাম্বার। আগের নাম্বারে আমাকে আর পাবে না। নীলাভ কপালে ভাঁজ ফেলে বলে, হঠাৎ নতুন নম্বর? হ্যাঁ, আর প্লিজ এবার এটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যেও না। এমনি আমাদের হাতে সময় কম, এসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কথাটা বলার সঙ্গে সঙ্গে আচমকা আয়ু উঠে এসে নীলাভের কোলে বসে পড়ে। মুহূর্তের জন্য ক্যাফের আসবাবপত্র, আশেপাশের শব্দ সব যেন থমকে যায় নীলাভের কাছে। সে বিস্ময়ে চমকে ওঠে। আয়ুর সাহস আর আচরণ সব কিছুই তাকে কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আয়ু আবার নিজের সিটে ফিরে গিয়ে গম্ভীর গলায় বলে, নীলাভ, তুমি আমার জন্য সব করতে পারবে, তাই না? নীলাভ হেসে বলল, বলেই দেখো। তুমি সিআইডির চাকরিটা ছেড়ে দাও প্লিজ। মুহূর্তে নীলাভের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। হঠাৎ এই কথা কেন বলছো আয়ু? আর তুমি তো জানোই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সিআইডি অফিসার হওয়ার।
আর আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তুমিই বলো না, পৃথিবীর কজন মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, আর আমি পূরণ করার সুযোগ পেয়েও কেন ছেড়ে দেব? কারণ এটা অনেক রিস্কের, আর এসব কাজে শত্রু বাড়ে। আয়ুর এই কথায় নীলাভের মন খারাপ হয়ে গেল। আয়ু ভুল বলেনি, কিন্তু সত্যি কি স্বপ্ন এত সহজে ছেড়ে দেওয়া যায়? আমি জানি আয়ু, কিন্তু তাও কিছু করার নেই। তুমি ড্যান্সার হতে চাও, এটা যেমন তোমার লক্ষ্য, তেমনি আমার কাজটাও আমার লক্ষ্য আর প্যাশন। তুমি আর ওটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি সবসময় আশা করব, আমি যেমন তোমার লক্ষ্য পূরণে তোমার পাশে আছি, তেমনি তুমিও আমার পাশে থাকবে। নীলাভের কণ্ঠে একরাশ আবেগ আর আন্তরিকতা। প্রত্যুত্তরে আয়ু আর কিছুই বলে উঠতে পারে না। দুদিন পর সকালে স্নিগ্ধ আলোয় আয়ু ডাইনিং টেবিলের এক কোণে বসে চুপচাপ নাস্তা করছিল। জানালার ফাঁক গলে মৃদু রোদ তার কাজ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার ফোনটা কম্পন তুলে উঠল। আয়ু চমকে উঠে চোখ যায় স্ক্রিনে। একই নম্বর, সেই ভয়ানক নম্বর যেটা থেকে ঠিক 1 সপ্তাহ আগে ব্ল্যাকমেল করা হয়েছিল তাকে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। নখ ঠেকিয়ে রাখে স্ক্রিনে, কিন্তু কল রিসিভ করে না। কলের বিরতিহীন কম্পনে হাত পা যেন জমে আসে তার। হঠাৎই স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে। সে অদৃশ্য ভয়, অজানা আতঙ্ক যেন এক লাফে গলা পর্যন্ত উঠে আসে। শরীর জুড়ে ঠান্ডা ঘাম, কপালে বিন্দু বিন্দু জল। চোখ স্থির করে আয়ু মেসেজটা পড়ে। কিরে, নম্বর চেঞ্জ করে ফোন না ধরে কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি? তোর নিজের জানের মায়া নেই তাই না রে? কত বড় সাহস তোর! বারবার বলার পরও এনজেকে জড়িয়ে ধরেছিস, আবার কোলেও বসেছিলি কেন? কেন এখনো ওর সাথে যোগাযোগ রেখেছিস? মেসেজটা পড়া শেষ হতে না হতেই আবারও ফোনটা কাঁপে। এবার আর আয়ু রিসিভ না করে থাকতে পারে না। কাঁপা কাঁপা হাতে রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর কর্কশ পুরুষালী কণ্ঠ ভেসে আসে, যেন কোনো অন্ধকার গলির অতল থেকে উঠে আসা এক অশুভ ছায়া। শোন, তোকে এই চান্সটা দেওয়া হয়েছে এই শর্তে যে তুই এনজের থেকে দূরে থাকবি। নেক্সট টাইম যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, শুনে রাখ, এরপর আর আশেপাশে তোকে দেখলে তোকে জানে মেরে ফেলবো। তাই যদি বাঁচতে চাস আজই নিজের সিম পাল্টে বাসা চেঞ্জ করে চলে যাবি। আর তোর জন্য আরেকটা ভালো খবর হচ্ছে, তোর ফ্লাইটের তারিখ এগিয়ে এনে সামনের সপ্তাহে রাখা হয়েছে। এবার যেন কথা নড়চড় না হয়। তোর কপাল ভালো যে সে তোকে খতম করে দেয়নি এখনো। জানি না কেন তোকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, কথার হেরফের হলে কি হবে তা আমি নিজেও জানি না। সব শুনে আয়ুর জবান বন্ধ হয়ে যায়। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ করে তার সামনে থাকা গ্লাসটা তুলে আছড়ে ফেলে দেয় মেঝেতে। কাচের চূর্ণ বিচূর্ণ শব্দে ছুটে আসে তার মা সানা। কি রে, কি হয়েছে? আয়ু তার মাকে বলে, মা, আবার সেই লোকটা কল করেছিল। আমি তো নাম্বার চেঞ্জ করে ফেলেছিলাম। তারপরও সে কিভাবে নাম্বার পেলো আমার? তার উপরে আমি কখন কোথায় যাচ্ছি সব খবর কিভাবে পাচ্ছে সে? সানা চিন্তিত স্বরে বলে, আমার মনে হয় এটা নীলাভের কোনো শত্রু হবে। প্রায় 5-6 বছর ধরে বহুবার আমাকে কল করে ব্ল্যাকমেল করছে, যাতে আমি কিছুতেই তোর আর নীলাভের বিয়েটা হতে না দিই। কি বলছো মা? তুমি আমাকে এসব আগে বলনি কেন? আমি তাহলে নীলাভকে বলে এর পেছনের কালপিটকে যে করেই হোক খুঁজে বের করতাম। এই জন্যই বলিনি। আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে, আর এও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে। আর এখন তো আমাকেই সরাসরি কল করে নীলাভর থেকে দূরে থাকতে বলছে। তাদের কথা শুনলে বিখ্যাত ড্যান্সার হয়ে ভালোভাবে বাঁচতে পারবো, আর না শুনলে সবচেয়ে করুণ মৃত্যু নাকি আমার হবে। আয়ুর মা কিছুক্ষণ ভেবে বলে, যা বুঝলাম, তুই নীলাভের থেকে দূরে থাকলে তোর কোনো ক্ষতি তারা করবে না। তুই বরং তাদের ডিলে রাজি হয়ে যা। এটা তোর জন্য অনেক বড় সুযোগ আয়ু। ওই সিআইডি নীলাভের সাথে থাকলে তুই কখনোই ভালোভাবে বাঁচতে পারবি না। তোর জীবন সবসময় রিস্কের মধ্যে থাকবে। তার চেয়ে তুই লন্ডনে চলে যা, তাতে তুই সেফ থাকবি। আয়ু অবাক চোখে তার মায়ের দিকে তাকায়, কারণ তার মা যে এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। মা, তুমি এসব বলছো? আর ছোট থেকে তুমিই তো বলতে নীলাভের সাথে রিলেশন রাখতে, তাহলে এখন কি হলো?
এই জন্যই বলিনি, আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে, আর এও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে। আয়ুর মা কিছুক্ষণ ভেবে বলে। আয়ুর কথার উত্তর তার মা বলে, দেখ আয়ু, তখন নীলাবদের কোনো শত্রু ছিল না, তারা বড়লোক ছিল, তাই তখন বলতাম, কিন্তু এখন বলছি না। আর ধর যদি তোদের বিয়েটা হয়েও যায় তাহলেও তোর জীবনের ঝুঁকি থেকেই যাবে আয়ু। এই সব কিছু শুরু হয়েছে নীলাভ সিআইডিতে জয়েন করার পরপরই। আরে তুই বল, নীলাভয়ের সিআইডিতে জয়েন করার কি দরকার ছিল? ওরা তো অনেক বড় লোক, তাই না? বোকা ছেলে। ভেবেছিলাম লেখাপড়া শেষ করে পারিবারিক বিজনেসে জয়েন করলেই ওর সাথে বিয়ে দেব, কিন্তু ছেলেটা পুলিশে জয়েন করে আমার সব প্ল্যান শেষ করে দিল। মায়ের কথাগুলো শুনে আয়ু কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে কাপড় গোছাতে শুরু করে, যেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির এই অলস দিনে নীলাভও বাড়িতেই রয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর নিঃশব্দে নিজের ঘরে ফিরে আসে সে। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুম নয়, বরং একটা অবসন্ন নিস্তব্ধতায় ডুবে থাকার মতো অবস্থা। হঠাৎ করে যেন প্রকৃতির স্বর বদলে যেতে শুরু করে। একটানা ছুটে আসা মেঘে ঢেকে যায় আকাশ। মৃদু বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মুহূর্তে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। বাইরের আলো ম্লান হয়ে এসে ঘর জুড়ে ছায়া ফেলে। চারপাশটা ধীরে ধীরে যেন বিষণ্ণ হয়ে ওঠে এই আকস্মিক পরিবর্তনে। নীলাভও চমকে ওঠে। খাটের সাথে লাগোয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেন প্রকৃতির রূপ হঠাৎ করেই বদলে গেছে। তবে সঙ্গে সঙ্গে নিজেকে বোঝায় গ্রীষ্মের শুরুর দিকে এমন বৃষ্টির ছোঁয়া স্বাভাবিক নয়। নীলাভ চোখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকায়, যেখানে টাঙানো আছে আয়ু আর তার ছবি। সেই ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে, যেন কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে তার। অল্পক্ষণ পরেই বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে গিয়ে ছবিটার সামনে দাঁড়ায়। চোখের দৃষ্টি এবার আরও নিবিড়, আরও অনুসন্ধানী। কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ সে বুঝতে পারে ফ্রেমটা বদলে গেছে। ভ্রু কুঁচকে যায় তার। খুব সামান্য একটা পার্থক্য, কিন্তু নীলাভের তীক্ষ্ণ চোখ এথা এড়ায়নি। সে ঠিক বুঝে উঠতে পারে না কখন কে আর কেন এই ছোট্ট পরিবর্তনটা করলো। দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাটায় সে। এই পরিবর্তনের কোনো ক্লু নেই তার কাছে। তার ভাবনার মাঝে হঠাৎ করে বাইরের আকাশ তীরে জোরে বিদ্যুৎ চমকে ওঠে। চোখের সামনে যেন ক্ষণিকের জন্য দিন রাত এক হয়ে যায়। এর পরপরই বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। নীলাভ আয়ুর ছবির দিক থেকে চোখ সরিয়ে এবার ব্যালকনির দিকে এগিয়ে যায়। তার ঘরের সাথে একটা খোলামেলা প্রশস্ত ব্যালকনি আছে, যেটা তার খুব প্রিয় একটা জায়গা। যদিও ব্যস্ত রুটিনের কারণে সেখানে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না। সে ব্যালকনিতে রাখা একটা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে পড়ে। বাইরে তাকিয়ে দেখে আকাশ জুড়ে ধূসর কুয়াশা নামছে ধীরে ধীরে। গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে চকচক করছে। চারদিকে কেবল বৃষ্টির একটানা শব্দ। এই পরিবেশেই হঠাৎ আয়ুর কথা মনে পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে অনুভব করে গত 3-4 দিন ধরে তাদের ঠিকঠাক কথা হচ্ছে না। যখন আয়ু ফ্রি থাকে তখন সে ব্যস্ত থাকে তার কাজ নিয়ে, আর যখন সে একটু সময় বের করে তখন আয়ু আবার ব্যস্ত থাকে ডান্স নিয়ে। এটা নতুন কিছু নয় তাদের জীবনে, কিন্তু এবার যেন আয়ুকে একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে। সে বেশি না ভেবেই মোবাইলটা হাতে নিয়ে আয়ুর নম্বরে কল করে, কিন্তু ওপাশ থেকে এক নারী কণ্ঠে ভেসে আসে। আপনি যে নম্বরে কল করছেন সেই নম্বরে এই মুহূর্তে যোগাযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। সরি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ ট্রাই এগেন লেটার। নীলাভ বিরতিহীন কয়েকবার কল করে, প্রতিবার একই জবাব। অবশেষে বিরক্ত হয়ে রুমে ফিরে আসে। শরীরটা যেন আরও ভারী হয়ে উঠেছে। বিছানায় শুয়ে পড়ে সে। অন্ধকার ঘর, ঠান্ডা হাওয়া, বৃষ্টির শব্দ আর নিজের ভেতরের এক অজানা অস্বস্তি নিয়ে সে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করে। হয়তো খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক পাচ্ছে না। শরীরের ওপর হিমেল আবহাওয়ার প্রভাব ধীরে ধীরে ক্লান্তি বাড়িয়ে দেয়। চোখে নামে ঘুমের পর্দা, কিন্তু সে জানতো না এই বৃষ্টি, এই নিস্তব্ধতা আসলে এক নতুন ঝড়ের পূর্বাভাস। জীবনের এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা শুধুমাত্র প্রেম, পেশা কিংবা পরিকল্পনা নয়, একটি জীবন মরণ সত্যের দ্বন্দ্ব। জানালা দিয়ে বাইরের ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে ব্যস্ত তরু। তার ঠোঁটের কোণায় লেগে আছে সূক্ষ্ম হাসি। হঠাৎই তার ফোন বেজে ওঠে।
সে ফোনটা কানের কাছে নিয়ে বলে, ড্যাড, আই এম টোটালি ফাইন নাও, সি ইউ টুমোরো। বলেই একটা ক্রূর হাসি দিয়ে তরু কল কেটে দেয়। রাত 8টায় বৃষ্টির গতি কমে আসে, যদিও ধীরে ধীরে বৃষ্টি পড়েছে। এরই মাঝে তরু হসপিটালের জামাকাপড় ছেড়ে নিজের জামাকাপড় পরে নেয়। তাজিম কেবিনের বাইরে তার জন্য অপেক্ষা করছে। তরু বের হতেই তাজিম মৃদু হেসে বলে,